তো আমার মনে হয় সবাই অলরেডি গুগল মিটের ব্যাপারটা বুঝতে পেরেছো যে কিভাবে আমরা কথা বলবো, হ্যাঁ, বা কথা বলার সময় পরে আমরা কিভাবে মিউট রাখবো, এই বিষয়টা আমরা একটু সতর্কতার সহিত খেয়াল করব। কারণ যদি তোমাদের ওদিক থেকে সাউন্ড আসে তাহলে দেখা যাচ্ছে আমাদের রেকর্ড ক্লাসগুলোতে সাউন্ড রেকর্ড হয়ে গেলে আমাদের আবার বুঝতে অসুবিধা হবে, হ্যাঁ, পরবর্তী যখন তুমি আবার রেকর্ড ক্লাসটা দেখবা। এই জন্য আমরা একটু সাবধানে অনলাইন প্ল্যাটফর্মটা ব্যবহার করার চেষ্টা করব। তো প্রথম থেকে আমরা শুরু করি। তো আমার পরিচয়টা দিয়ে একটু শুরু করি। আশা করি তোমরা আমার সম্পর্কে কিছুটা হয়তো অনলাইন থেকে জেনেছো। তো আমার সম্পর্কে কি কেউ কিছু জানো? বলো। জানা আছে আমার সম্পর্কে? জানা আছে আমার সম্পর্কে? হ্যাঁ। আচ্ছা। আচ্ছা। আচ্ছা, তো সমস্যা নেই, আমি বলছি। আমি হচ্ছি মিলন মণ্ডল, হ্যাঁ, আমার নাম মিলন মণ্ডল। আমি মেহেরপুর সরকারি কলেজে, তোমাদের সরকারি কলেজের মতো একটি কলেজে চাকরি করছি, তোমাদেরই সাবজেক্টে। আচ্ছা, বাইরে থেকে কি কোনো আওয়াজ যাচ্ছে? বাইরে থেকে মাইকের কোনো আওয়াজ তোমরা পাচ্ছ নাকি? হ্যাঁ, কেউ একজন কথা হুম। বলো। হ্যাঁ, সবাই একটু কেউ একজন একটু কথা বললে ভালো হয়। হ্যাঁ। আচ্ছা, ফায়াজ সাজিদ। হ্যাঁ, তুমি কি শুনতে পাচ্ছ আমার কথা? হুম। একটু মাইক্রোফোনটা অন করে কথা বলতে হবে, তা না হলে তোমার কথা শোনা যাচ্ছে না। হ্যাঁ। জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, মানে আমাকে নিশ্চিত হতে হবে যে তোমরা আমার কথা শুনতে পাচ্ছ কিনা, বা আমার এদিক থেকে স্যার, বাইরে থেকে শোনা কোনো যাচ্ছে। আওয়াজ যাচ্ছে কিনা। কারণ চারিদিকে মাইকের খুব আওয়াজ, কারণ এই যে নির্বাচন, হ্যাঁ, এর জন্য মানে আশেপাশে রাস্তা তো একসাথে তিন চারটা মাইকের আওয়াজ এসে একবারে পড়ছে। তা তোমাদের যাতে অসুবিধা না হয় একটু বলবা যদি অসুবিধা হয়। হ্যাঁ। তো ঠিক আছে, তো আমি আছি সরকারি কলেজেই তোমাদের ইংলিশ ডিপার্টমেন্টের একজন লেকচারার হিসাবে। আমি পড়াশোনা করেছি তোমাদের মতোই জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে সরকারি আজিজুল হক কলেজে। তো ওদিকে বগুড়ার কেউ আছো এখানে? বগুড়ার কেউ আছো নাকি? জি স্যার, আমি আইজিলে পড়তেছি। আজিজুল হক কলেজে পড়তেছো? আচ্ছা, ভেরি জি গুড। স্যার। ওকে। তো কবির রানা স্যারকে চেনো? মানে ক্লাস কি শুরু হয়েছে? জি স্যার, শুরু হয়েছে, বাট আমার যাওয়া হয়নি এখনো। আচ্ছা আচ্ছা। আচ্ছা, ক্লাসগুলো একটু করার চেষ্টা করবা। তো ওখান থেকে পড়াশোনা শেষ করেছি আমি 2013-তে। তারপর 2016 সাল থেকে আমি আছি মেহেরপুর সরকারি কলেজে, কারণ আমি আসলে আমার বাসা মেহেরপুর জেলাতে। তো সেখান থেকে আমি 34তম বিসিএস এর মাধ্যমে এখানে এসে জয়েন করা। তারপর থেকে আছি এই কলেজে। আর এই যে অনলাইনে তোমাদের সাথে মেনলি পড়াশোনা নিয়ে কিছু কথাবার্তা হবে, পড়াশোনা নিয়ে যে কোচিং বা বিশেষ নির্দেশনা এগুলো থাকবে। তোমরা তোমরা যদি ধারাবাহিক হও, নিয়মিত ক্লাস করো, অবশ্যই তোমরা ভালো কিছু করতে পারবে বলে আমি মনে করি। তো আজকে আমাদের মেন কিছু দিক নির্দেশনামূলক ব্যাপার থাকবে যে আমরা কিভাবে স্টাডিগুলো করব। তো তোমাদের পরিচয় আস্তে আস্তে হয়তো আমরা জেনে যাব। হ্যাঁ। তো তোমরা কে কোন জেলা থেকে আছো আমি একটু তোমাদের নাম ধরে ডাকি, হ্যাঁ, তাহলে যে তোমরা আমার কথা শুনতে পাচ্ছ কিনা সেটা আমি ভালো মতো বুঝতে পারবো। প্রথমে নাম হচ্ছে আফসানা আক্তার অ্যানি। আছো লাইনে? জি স্যার। আচ্ছা, তুমি কোন জেলা থেকে বলছো আর কোন কলেজের বলো দেখি শুনি। আমি হচ্ছে সাভার থেকে, সাভার সরকারি কলেজ। আচ্ছা, সাভার সরকারি কলেজ থেকে বলছো। ওকে। ওকে, ভেরি গুড। তারপরে হচ্ছে দেলোয়ার হোসেন। দেলোয়ার হোসেন শুনতে পাচ্ছ? দেলোয়ার হোসেন শুনতে পাচ্ছ? আচ্ছা, বুঝতে পেরেছি। দেলোয়ার হোসেনের আচ্ছা, বুঝতে মাইক্রোফোনে পেরেছি। হয়তো দেলোয়ার সমস্যা হোসেনের তোমার, হ্যাঁ। মাইক্রোফোনে হয়তো সমস্যা তোমার, হ্যাঁ? তুমি ইয়ারফোন ইউজ করবা, তা না হলে তুমি তোমার কথা ইয়ারফোন ইউজ বোঝা যাচ্ছে করবা, না। তা না হলে তোমার কথা বোঝা যাচ্ছে না। আর তোমার কথা রিপিট হয়ে আমার আর দিকে চলে তোমার কথা আসছে। রিপিট হয়ে আমার দিকে চলে আসছে। আচ্ছা, তোমাকে একটু মিউট করে দিলাম, হ্যাঁ, তোমার আচ্ছা, কথা একটু তোমাকে একটু বোঝা মিউট যাচ্ছে না। করে। হুম। এরপর হচ্ছে ফায়াজ সাজিদ। তুমি বলো তো তোমার কোথা থেকে বলছো তুমি শুনি। ময়মনসিংহ থেকে বলছি। ময়মনসিংহ থেকে? তারপরে কোন কলেজে? আলমগীর মনসুর মিন্টু মেমোরিয়াল কলেজ। আচ্ছা আচ্ছা। ওকে। আচ্ছা, ভেরি গুড। তাহলে তুমি ময়মনসিংহ থেকে বলছো, একজন সাভার থেকে। তারপর হচ্ছে জান্নাতুল মাওয়া। আছো লাইনে? জি স্যার। আচ্ছা, ওকে। জি। তুমি কোথা থেকে আছো বলো তো? হুম। চট্টগ্রাম থেকে, চট্টগ্রাম জেলা। চট্টগ্রাম সরকারি কলেজ থেকে? জি জি। আচ্ছা। হ্যাঁ, অনেকেই চট্টগ্রাম থেকে, কক্সবাজার থেকে অনেকেই আছে।
অন্যান্য ব্যাচগুলোতে। হুম। তারপর হচ্ছে থ্যাংক ইউ তোমাকে। তারপর এদিক তারপরে আছে কি আমাদের মোহাম্মদ কামরুল হাসান ইসলাম, সরি, কামরুল ইসলাম। হুম। জি, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম স্যার আসসালাম। আমি ফেনী জেলা থেকে বলতেছি। ফেনী থেকে বলছো তাই তো? আচ্ছা, ফেনী জি, জেলা থেকে ফেনী বলছো। সরকারি কলেজ থেকে। ওকে, ভেরি গুড। তাহলে ফেনীতে চলে গেলাম, ওদিকে চট্টগ্রাম, সাভার, ফেনী। তারপর হচ্ছে মুস্তাফা আজিজ, শুনতে পাচ্ছ? হুম। আসসালামু আলাইকুম স্যার, ওয়ালাইকুম আমি আসসালাম। মোহাম্মদ মুস্তাফা আজিজ, কক্সবাজার জেলা থেকে, হ্যাঁ। কক্সবাজার সরকারি কলেজ। আচ্ছা, কক্সবাজার সরকারি কলেজ থেকে বলছো। হ্যাঁ, সব কলেজগুলো থেকে আমার অনেক পরিচিত আছে তোমাদের, ইংলিশ ডিপার্টমেন্টের বা অন্যান্য ডিপার্টমেন্টের অনেকের সাথে ট্রেনিং পারপাসে বা অন্যান্য পারপাসে অনেকের সাথে দেখা হয়েছে, অনেক পরিচয় হবে। তারপর হচ্ছে ধন্যবাদ মুস্তাফাকে। মুক্তা আক্তার আছো তুমি? মুক্তা আক্তার, জি স্যার আছে। আচ্ছা বলো তুমি কোথা থেকে বলছো এবং কোন কলেজ থেকে? ঢাকা থেকে মহানগর মহিলা কলেজ থেকে। মহানগর মহিলা কলেজ থেকে বলছো। ওকে, ভেরি গুড। তারপরে হচ্ছে নিসপা মাওয়া। হ্যাঁ, নিসপা মাওয়া, তুমি কোথা থেকে বলছো? হুম, মাওয়া আছো লাইনে? জি স্যার। আচ্ছা, হ্যাঁ, তুমি কোথা থেকে বলছো শুনি? স্যার আমি চট্টগ্রাম থেকে বলছি, তুমিও চট্টগ্রাম, কোন কলেজ থেকে? সরকারি চট্টগ্রাম কলেজ। আচ্ছা, চট্টগ্রাম সরকারি কলেজ থেকে। ওকে, ভেরি গুড। তা তোমরা চট্টগ্রাম সরকারি কলেজ কি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধীনে গেছে? জি জি, চলে হ্যাঁ। আসছে। হ্যাঁ, এখন তোমরা একটু খেয়াল করবা যারা চট্টগ্রাম সরকারি কলেজ থেকে আছো বা যে জি কোনো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধীনে গেছে, তোমরা একটু সিলেবাসটা একটু দেখবা, হ্যাঁ, যে জি তোমাদের ওদিকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিলেবাসের সাথে একটু তোমরা একটু দেখবা তো মিলিয়ে যে কোন জায়গাতে ভ্যারিয়েশন আছে। হ্যাঁ, এই ব্যাপারগুলো জি। একটু খেয়াল করবা, হ্যাঁ, দিয়ে আমাকে একটু হোয়াটসঅ্যাপে জানাবা যে তোমাদের সিলেবাসটা কেমন, মনে থাকবে? হুম। আচ্ছা আচ্ছা আচ্ছা, ভেরি গুড। এরপর হচ্ছে নুসরাত জাহান মীরা। নুসরাত জাহান মীরা, হুম, আছো লাইনে? নুসরাত জাহান। জি স্যার। আসসালামু আচ্ছা, আলাইকুম স্যার, ওয়ালাইকুম আমি আসসালাম। নুসরাত, ব্রাহ্মণবাড়িয়া জেলা থেকে। আর আমি নরসিংদী গভর্নমেন্ট মহিলা কলেজে পড়ি। আচ্ছা, ব্রাহ্মণবাড়িয়া থেকে তাই তো? ওকে, ভেরি গুড। জি আচ্ছা, তারপরে হচ্ছে সাদিকা সুলতানা। সাদিকা সুলতানা কোথা থেকে আছো বলো শুনি? হুম। স্যার আমি বগুড়া থেকে, বগুড়া আজিজুল হক কলেজ। আচ্ছা, বগুড়া কোথায় থাকা হয়? বাড়িতে। আহ, আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে, বগুড়ার। তারপর হচ্ছে শাহরিয়ার, হ্যাঁ, শোভন। আচ্ছা, আসিফ আসসালামু ইকবাল আলাইকুম একটু মিউট রাখতে হবে, আসিফ ইকবাল। হ্যাঁ। হ্যাঁ, শাহরিয়ার বলো কোথা থেকে তুমি বলছো? স্যার, আমি ময়মনসিংহ থেকে আনন্দমোহন কলেজ। আনন্দমোহন কলেজ থেকে তাই তো? আচ্ছা, বড় কলেজ। জি স্যার। হ্যাঁ, ওখানে আমাদের কয়েকজন স্যার আছেন পরিচিত। হুম। আচ্ছা, ভেরি গুড। তারপর হচ্ছে সিনথিয়া স্বর্ণালী। সিনথিয়া স্বর্ণালী, হুম। আমি ময়মনসিংহ থেকে গভর্নমেন্ট শহীদ স্মৃতি কলেজ। আচ্ছা, স্মৃতি কলেজ থেকে না ওখানে? যাক। শহীদ হ্যাঁ, শহীদ স্মৃতি কলেজ। ওকে, ওকে, ভেরি গুড। তো মোটামুটি সবার সাথে একটু পরিচিত হলাম, তার মানে তোমরা এদিকে সবই হচ্ছ ওই ফেনী, ব্রাহ্মণবাড়িয়া তাই তো, ময়মনসিংহ, চট্টগ্রাম, কক্সবাজার এই এলাকা থেকে অধিকাংশই তোমরা আছো। হ্যাঁ, অনেকের সাথে কথা হয়েছে, এদিকে আরও যুক্ত হবে অনেকেই। তো তো ঠিক আছে, এখন আমাদের পড়াটা কেমন হবে সেটা সম্পর্কে আমরা একটু জানবো, যে কিভাবে আমরা পড়াশোনাটা শুরু করব, ঠিক আছে? তো সিলেবাস কি তোমরা দেখছো? তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন যে সিলেবাস কেমন, এটা কি দেখা হয়েছে? হ্যাঁ। আচ্ছা, প্রথমেই আমরা একটু সিলেবাসটা দেখে নিই, যে তোমাদের সিলেবাসটা কেমন। তোমরা যেহেতু ফার্স্ট ইয়ারে পড়ছো 2023-24 সেশনে, তো তোমাদের টোটাল এখানে 6টা পেপার আছে। হ্যাঁ, 6টা পেপার আছে, তার ভিতরে এই প্রথম 4টা হচ্ছে ইংলিশ, এগুলো পুরোটা ইংরেজিতে পড়তে হবে।
আর বাকি যে দুইটা টপিক রয়েছে, পেপার রয়েছে, একটা হলো দেখো এখানে টোটাল 3টা পেপারের নাম একসাথে দেওয়া হয়েছে এবং এখানে অর দেওয়া আছে। এর মানে হলো যে তোমার এই 3টার ভিতরে যে কোনো একটা নিতে হবে। এখন কোনটা নিবে সেটা তোমার কলেজ ঠিক করবে, হ্যাঁ, কোন কলেজে আছো সেই কলেজ যেটা ঠিক করে দিবে সেটা তুমি নিতে পারো। আর আরেকটি হচ্ছে হিস্ট্রি অফ দ্য ইমার্জেন্স অফ ইন্ডিপেন্ডেন্ট বাংলাদেশ, এটা তো কম্পালসারি, এটা সকলের জন্য, সেটা যে সাবজেক্টে ভর্তি হোক না কেন। তাহলে এই হচ্ছে 6টা আমাদের টোটাল পেপার হবে। সে 6টা পেপারের আমরা অনেক সময় বলে থাকি নন মেজর, এই যে দুটাকে আমরা অনেক সময় নন মেজর বলে থাকি। আমরা কখনোই নন মেজর শব্দটা ইউজ করি না বা করব না, উচিত হবে না, কারণ এই 6টা সাবজেক্টই আমাদের সমান গুরুত্বপূর্ণ, মানে 6টা পেপারই হচ্ছে কি সমান গুরুত্বপূর্ণ। বরং এই 4টার থেকে এই দুটাতে আরও বেশি গুরুত্ব দেওয়া উচিত ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারে, কারণ এইগুলোতে তুমি যদি এ বা এ প্লাস পেতে পারো তাহলে গড়ে কিন্তু একটা ভালো রেজাল্ট চলে আসতে পারে। নন মেজর সাবজেক্ট সেগুলোই যেগুলো তোমার রেজাল্টে খুব একটা এফেক্ট করে না, ঠিক আছে, যেগুলো নাম্বার বেশি পাইলেও তোমার রেজাল্টে কোনো রকম প্রভাব বিস্তার করে না। কিন্তু এখানে এই সাবজেক্ট বা পেপারগুলো কিন্তু তোমার রেজাল্টকে ব্যাপকভাবে প্রভাবিত করবে। তাই প্রথম থেকেই এই পেপার দুইটাতে আমরা বেশি গুরুত্ব দিব। আর এগুলো তো আমরা পড়বই, মানে এই দুটোকে আমরা যেন বাদ না দিয়ে পড়ি। হ্যাঁ, অনেকে কি করো সারা বছর এই দুটো পেপার পড়ো না, পরীক্ষার আগে গিয়ে পড়ো, এতে কি হয় কোনো রকম একটা রেজাল্ট হয়, এতে গড় রেজাল্ট কিন্তু অটোমেটিক খারাপ হয়ে যায়। হ্যাঁ, ইংলিশ যে 4টা পেপার রয়েছে এই পেপারগুলো একটু কঠিন হবে তোমাদের জন্য, কিন্তু প্রথম থেকে যদি ধারাবাহিকভাবে পড়াশোনা করো তাহলে যে খুব কঠিন হবে তা কিন্তু নয়। হ্যাঁ, এতে ভালো রেজাল্ট করা যায়। কিন্তু যদি বছরের শুরু থেকেই তুমি এলোমেলো পড়াশোনা করো, যদি ঠিকমতো পড়াশোনাটা ধারাবাহিকতা রক্ষা না করো, যদি গুরুত্ব না দাও, তাহলে কিন্তু তোমার একটা বড় চাপ হয়ে যাবে, যে চাপটা হয়ে গেলে পারে শেষের দিকে কিন্তু তুমি আর ওটা কোলাতে পারবে না। হ্যাঁ, মানে সময়টার সাথে তুমি পেরিয়ে উঠতে পারবে না। তো এই জন্য শুরু থেকেই একদম সিরিয়াস হতে হবে, কারণ ইংরেজি সাবজেক্ট কঠিন এটা মনে হয় তোমরা জেনেই ভর্তি হয়েছো, নাকি নাকি ইংরেজি সাবজেক্ট সহজ, কোনটা কি মনে হয় তোমাদের কাছে? ইংরেজি সাবজেক্ট কেমন, সহজ? কঠিন। হ্যাঁ, ইংরেজি সাবজেক্টটা কঠিন এটা তুমি জেনেই ভর্তি হয়েছো, অতএব কঠিনটাকে জয় করতে পারলেই তোমার সার্থকতা। আচ্ছা, আসিফ ইকবাল, তুমি কোথা থেকে আসছো? তোমার সাথে তো কথা হয়নি। হ্যাঁ, স্যার আমি রাজশাহী থেকে, রাজশাহী সরকারি বঙ্গবন্ধু কলেজ। আচ্ছা, রাজশাহী সরকারি বঙ্গবন্ধু কলেজ, ওকে, থ্যাংক ইউ। তাই যেটা বলছিলাম যে আমাদের শুরু থেকে সিরিয়াস হতে হবে এবং আমি চেষ্টা করি সর্বোচ্চ সাপোর্ট দেওয়ার জন্য। কি কি বিষয় নিয়ে কথা হবে সেগুলো আস্তে আস্তে আমরা জানতে পারবো। তো এই জন্য বললাম কি যে আমাদের 6টি পেপারকেই সমানভাবে গুরুত্ব দিতে হবে, ঠিক আছে, কোনোভাবেই এলোমেলো করার কোনো সুযোগ নেই। তবে একটা বিষয় বলে রাখি যে প্রথম 4টা পেপারকে আমি একদম বিস্তারিতভাবে পড়াবো, একদম তোমার টেক্সট পড়া থেকে শুরু করে, যেগুলো টেক্সট আছে, তারপরে ওগুলোর কোশ্চেন আনসার রেডি করা থেকে শুরু করে একদম তোমার পরীক্ষা নেওয়া পর্যন্ত, মানে তোমাকে টেস্ট নেওয়া পর্যন্ত যাবতীয় সাপোর্ট আমি তোমাকে প্রথম 4টা পেপারের জন্য দিব। বাকি যে 2টা পেপার থাকবে এই পেপারগুলোর ক্ষেত্রে আমি শুধু ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো দিয়ে যাব চ্যাপ্টার ভিত্তিক। আমি একটু তোমাদেরকে দেখাই দিই গুগল ক্লাসরুমে কিভাবে এগুলো আমি দিয়ে থাকি। এবার যারা পরীক্ষা দিবে তোমাদের আগের ব্যাচের তাদেরকে আমি দেখাই। এই হচ্ছে তোমাদের গুগল ক্লাসরুমের, তাই না, একটা গ্রুপ। এই গ্রুপে তো তোমরা মনে হয় সবাই যুক্ত আছো, তাই না, 2-1 বাদে যারা এখনই যুক্ত হলা সবাই এখানে যুক্ত আছো, তাই না? এবং এখানে গেলে পারে কে কে যুক্ত আছো, টোটাল তোমরা এখানে 17 জন যুক্ত আছো, দেখো 17 জন যুক্ত আছো এবং সকলের নাম কিন্তু এই জায়গাতে ধারাবাহিকভাবে আছে। তো স্ট্রিম হচ্ছে গুগল ক্লাসরুমের স্ট্রিম হচ্ছে ঠিক ফেসবুকের হোম পেজের মতো, তাই তো, যেখানে গেলে পারে আমরা কি করতে পারবো, সবাই এখানে আমরা কথা বলতে পারবো, মেসেজ দিতে পারবো, এটা। আর গুগল ক্লাসরুমের ক্লাস ওয়ার্কটা হচ্ছে এটা একটা জায়গা যেখানে আমরা ফোল্ডার ক্রিয়েট করতে পারি এবং এখানে আমাদের দেখো প্রত্যেকটা পেপার অনুসারে কিন্তু একটা করে ফোল্ডার থাকবে, দেখো একটা করে কি থাকবে, ফোল্ডার থাকবে। হ্যাঁ, এই ফোল্ডারের মধ্যে আমি যদি একটু দেখাই দিই অন্যান্য ব্যাচেরগুলো থেকে, যেহেতু তোমাদের এখনো শুরু হয়নি, দেখো প্রত্যেকটা ফোল্ডারের ভিতরে এরকম ইন্ট্রোডাক্টরি ক্লাস বা অন্যান্য টপিক। এবার হচ্ছে ফাইনাল এক্সাম প্রিপারেশন যেটা চলছে আর কি, 2023-এ যারা পরীক্ষা দিবে তাদের জন্য এই গ্রুপটা। এরপর রয়েছে ইংলিশ রিডিং স্কিলস, ইংলিশ রাইটিং স্কিলস। দেখো ইংলিশ রাইটিং স্কিলের টপিকগুলোর কিন্তু আলাদা আলাদা সাব ফোল্ডার আছে। তারপর ইন্ট্রোডাকশন টু পোয়েট্রি, এখানে 20টা পোয়েট্রি সহ লিটারি টার্মসের এখানে দেখো সাব ফোল্ডার আছে।
এবং এই ফোল্ডারের ভিতরে গেলে পারে দেখো যেখানে আমি রেকর্ড ক্লাসগুলো কিভাবে দিয়ে দিই, যেমন সনেট 18 এই পয়েমটার ক্ষেত্রে আমার একটা রেকর্ড ক্লাস আছে, তার সাথে এখানে টেক্সটের যে সকল ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন সহ ক্রিটিক্যাল অ্যানালাইসিস এই বিষয়গুলো এখানে দেওয়া রয়েছে, সাথে সাথে ইম্পর্টেন্ট ব্রিফ কোশ্চেন, ইম্পর্টেন্ট শর্ট কোশ্চেন বা ইম্পর্টেন্ট ব্রড কোশ্চেন যেগুলো দেওয়ার আমি এইভাবে প্রত্যেকটা টপিকের ফোল্ডার অনুসারে কিন্তু আমি দিয়ে যাব। দেখো ইন্ট্রোডাকশন টু প্রোজের ক্ষেত্রেও একই রকমভাবে ঘটবে। হ্যাঁ, এদের যেহেতু একবার হয়ে গেছে 10 মাসের, এখন শুধু প্রিপারেশন ব্যাচ চলছে। আর যেগুলো তোমাদের বাংলা যে সাবজেক্টগুলো, এই সাবজেক্টের ক্ষেত্রে আমি করব কি এইভাবে চ্যাপ্টার ওয়াইজ। তোমরা কি দেখতে পাচ্ছ তো স্ক্রিনটা? আচ্ছা, তো দেখো এইখানে আমি চ্যাপ্টার ওয়াইজ, যেমন চ্যাপ্টার 1, চ্যাপ্টার 2, চ্যাপ্টার 3 এইভাবে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে আমি করব কি ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো এখানে জাস্ট, আমি যেহেতু এখানে এই সাবজেক্টগুলো পড়াতে পারবো না বা পড়াবো না, এইরকম প্রত্যেকটা চ্যাপ্টারে যেমন ক বিভাগের জন্য ব্রিফ কোশ্চেন, খ বিভাগের জন্য শর্ট কোশ্চেন বা গ বিভাগের জন্য ব্রড কোশ্চেন, এইভাবে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে আমি সপ্তাহ ওয়াইজ দিয়ে যাব। তাই তো, প্রতিটা সপ্তাহ অনুসারে আমি ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো দিয়ে দিব। তোমাদের কাজ হবে ওই সাবজেক্টের যে অধ্যায়টা দিব সেই অধ্যায়ের টেক্সটটা আগে তুমি নিজে থেকে রিডিং দিবা, টেক্সটটা নিজে থেকে একটু রিডিং দিবা 2-1 বার। তারপরে আমি যে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো দিব সেই ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো তোমরা হচ্ছে রিডিং মানে পড়ে নিবা, প্রস্তুতি নিয়ে নিবা। এখন কোন বই থেকে নিবা সেগুলো আমি পরে কথা বলছি। তাহলে এইভাবে আমি কি করছি যে প্রত্যেকটা পেপারের জন্য টেক্সট রিলেটেড আলোচনা, তার সাথে সাথে ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে, তারপরে ইম্পর্টেন্ট কোশ্চেনের আনসার যেগুলো দিয়ে দেওয়ার দিয়ে দিব। কিন্তু আমি শুধু এই বাংলা যে সাবজেক্টগুলোর বলছো এইগুলোর ইম্পর্টেন্ট কোশ্চেন আমি দিয়ে যাব, কিন্তু আনসার আমি দিতে পারবো না। এগুলো তোমাদের গাইড থেকে পড়ে নিতে হবে। আমি স্যার একটা প্রশ্ন ছিল, হ্যাঁ বলো। কলেজ থেকে যে সাবজেক্টটা দিবে আমার যদি ইচ্ছা না থাকে আমি আমার পছন্দ মতো সাবজেক্ট নিতে পারবো না? হ্যাঁ, তুমি তোমার পছন্দ মতো নিতে পারবে, কোনো সমস্যা নেই। তুমি যেটা নিবে, একজনও যদি কলেজে নেয় তাহলে তার আলাদা প্রশ্ন আসবে, এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে। অতএব এটা তিনটার ভিতরে তুমি যে কোনো একটা তুমি নিতে পারো, এটা নিয়ে কোনো সমস্যা নেই। তবে তো আমি বলবো যে যদি সম্ভব হয় তোমরা সোশিওলজি নিবে, কারণ সেকেন্ড ইয়ারেও তোমাদের কিন্তু হ্যাঁ, সোশিওলজি ব্যাপারটা আছে। হ্যাঁ, তবে আমি এটা যে কলেজে পড়ি এখানে হচ্ছে সমাজ বিজ্ঞানটা নাই, কিন্তু আমার হচ্ছে আমি ইন্টারে আমার সমাজ বিজ্ঞান ছিল, তো আমি ভাবলাম ওইটা আমার একটু মানে পড়া আছে যেহেতু জানা আছে, হ্যাঁ হ্যাঁ ওটা নিলেই সুবিধা হবে। হ্যাঁ, তাহলে ওটাই নিবা। তুমি যখন ফর্ম ফিল আপ করবা তখন ওটাকে নিশ্চিত করবা, ঠিক আছে। হ্যাঁ, শুধু আর মানে ক্লাস পাবো না কলেজে, হ্যাঁ হ্যাঁ তাছাড়া তো হ্যাঁ, কোনো তাছাড়া সমস্যা কোনো হবে না? সমস্যা নেই। হ্যাঁ, তাছাড়া কোনো সমস্যা নেই। হ্যাঁ, এটা হচ্ছে ব্যাপার, তুমি নিজ দায়িত্বে ওটা পড়ে নিতে পারবে। এক্ষেত্রে তুমি অবশ্যই কলেজে যে স্যাররা থাকবে বা হচ্ছে যে দায়িত্বে থাকবে, যে কেরানি বা যেটাই বলো অফিস সহকারী, তার সাথে একটু যোগাযোগ করে নিবে যে আমি আসলে এটা নিতে চাচ্ছি, ঠিক আছে, এবং বলে দিবা জি যে স্যার। আমি নিজ দায়িত্বে এটা আমি পড়ে নিব, কোনো সমস্যা না। এইটা হচ্ছে ব্যাপার। আচ্ছা, তো এই কথাটা গেল। এখন আমরা সিলেবাসটা তো আমরা দেখতেছিলাম। দেখো সিলেবাসে কি পাচ্ছি আমরা, প্রথমে হচ্ছে ইংলিশ রিডিং স্কিলস। এই রিডিং স্কিলস কি জিনিস সেটা তো আমরা ক্লাস করতে করতে বুঝে যাব। তারপরে হচ্ছে ইংলিশ রাইটিং স্কিলস, এখানে কি কি বিষয় আছে সেটাও আমরা আস্তে আস্তে জেনে যাব। ইন্ট্রোডাকশন টু পোয়েট্রি, এখানে টোটাল 20টা পয়েম আছে, কিন্তু দেখো টোটাল 20টা পয়েম আছে। এই প্রত্যেকটা পয়েম আমরা টেক্সট পড়বো, তারপর কোন কোন পয়েমটা তোমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ সেগুলোর উপর ভিত্তি করে আমরা ইম্পর্টেন্ট কোশ্চেন আনসারগুলো পড়বো। এছাড়াও এখানে কিছু টার্ম রয়েছে যেগুলো তোমাদের কাছে পুরোই নতুন, আমরা ধারাবাহিকভাবে পড়বো, ভয় পাওয়ার কোনো কারণ নেই। তারপর ইন্ট্রোডাকশন টু প্রোজ, যেখানে ফিকশন নন ফিকশন এই ব্যাপারগুলো রয়েছে। এখানে টোটাল রয়েছে 13টি ফিকশন নন ফিকশন, যেগুলো আমরা পড়বো। তবে এই যে নভেল যেটা আছে, নভেলটা যেহেতু অনেক বড়, এক্ষেত্রে এইটার হয়তো টেক্সট আমি তোমাদের পড়াই দিতে পারবো না। এটা তোমাদের হয়তো নিজে থেকে যদি পড়তে পারো একটু পড়ে নিবা, অথবা তোমরা হচ্ছে যে সামারি বা হচ্ছে অ্যাব্রিজ ভার্সন বলা হয় ওখান থেকে একটু পড়ে নেওয়ার চেষ্টা করবা, ঠিক আছে। আমি কিন্তু প্রথম থেকেই ক্লিয়ার করছি বিষয়গুলো যে আমি কিভাবে পড়াবো আর কি কি পড়াবো। এরপর হচ্ছে ইন্ট্রোডিউসিং সোশিয়োলজি, দেখো এখানে রয়েছে টোটাল 10টা চ্যাপ্টার। তারপরে হচ্ছে ইন্ট্রোডাকশন টু সোশ্যাল ওয়ার্ক, এখানে রয়েছে 8টা চ্যাপ্টার। তারপরে হচ্ছে ইন্ট্রোডাকশন টু পলিটিক্যাল থিওরি, এখানেও রয়েছে 10টা চ্যাপ্টার। এইভাবে তারপর স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস, এখানেও রয়েছে টোটাল 10টি চ্যাপ্টার। এরকম প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ আমি গুগল ক্লাসরুমে তোমাদের ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো সপ্তাহভিত্তিক দিয়ে যাব, তোমাদের নিজ দায়িত্বে অবশ্যই পড়ে নিতে হবে, মনে থাকবে। তাই এই হলো আমাদের মোটামুটি সিলেবাস নিয়ে একটু কথা। এরপর আমরা চলে আসব যে আমরা এখানে কিভাবে আমরা এখন পড়াশোনাটা করব।
আমি একটু বলতে রাখি, তোমাদের গ্রুপের নামটা অলরেডি তোমরা দেখেছো যে আমি এইভাবে দিয়েছি যে এটার ফুল ইলাবোরেশন হচ্ছে ইংলিশ অনার্স ফার্স্ট ইয়ার, হ্যাঁ, অনলাইন প্রাইভেট ব্যাচ 2024। এইটাকে সংক্ষেপে আমি এইভাবে দেখিয়েছি। তোমাদের ক্লাস টাইম হচ্ছে কখন দেখো, সন্ধ্যা 7টা থেকে 8:30 পর্যন্ত, এবং প্রতি রবিবার, মঙ্গলবার এবং বৃহস্পতিবার, এই তো এই 3 দিন। তবে যদি কখনো কোনো কারণে, সেটা আমার কারণে হোক বা অন্যান্য কারণে হোক, যদি কোনো ক্লাস মিস হয়ে যায়, সেটা আমি অবশ্যই তোমাদের আধা ঘন্টা 1 ঘন্টা আগে জানিয়ে দিব। অতএব টেনশন করার কোনো কারণ নেই। হ্যাঁ, যদি কোনোদিন কোনো ক্লাস না হয় আমি আগে থেকে জানিয়ে দিব, এবং ওই ক্লাসটা কবে নেওয়া হবে সে টাইমটাও আমি তোমাদেরকে বলে দিব। তাই একটা ক্লাস মিস হয়ে গেলে প্রধানত আমি ওটাকে শুক্রবারে একটু ম্যানেজ করার চেষ্টা করি। হ্যাঁ, বিশেষ কোনো কারণে তো টাইম মিস হতেই পারে, তাই না? তা তোমরা একটু অবশ্যই খেয়াল করবা যে আমাদের ক্লাস হচ্ছে কি প্রতি রবিবার, মঙ্গলবার এবং বৃহস্পতিবার সন্ধ্যা 7টা থেকে 8:30 পর্যন্ত, ঠিক আছে? এবং ঠিক আমি 7টার সময়তেই শুরু করি। আমার হয়তোবা সর্বোচ্চ যদি দেরি হয়, 5 মিনিটের বেশি দেরি হয়ে যায় কোনোভাবে, আমি যদি জানি যে আমার 5 মিনিটের বেশি দেরি হতে পারে, তো আমি মেসেঞ্জার গ্রুপে তোমাদেরকে জানিয়ে দিব যে আমার হয়তো 10 মিনিট বা 5 মিনিট বা আধা ঘন্টা দেরি হবে, তোমরা একটু ধৈর্য ধরে অপেক্ষা করো। যদি আমি কোনো কথা না বলি তাহলে বুঝে নিবা যে আমি 7টা বা 7:05 পর্যন্ত এর ভিতরে আমি লিঙ্কটা শেয়ার করে দিব, তোমরা ক্লাসে যুক্ত হয়ে যাবা। তোমাদের টেনশন করার কোনো কারণ নেই, কারণ 7টা বেজে গেলেই দেখা যায় তোমাদের টেনশন হতে পারে যে স্যার আদৌ ক্লাস নিবে কিনা আজকে। আমি বলেছি কি 7:05 পর্যন্ত তোমরা অপেক্ষা করবা। যদি মনে হয় যে 7:05 বেজে গেছে কিন্তু স্যার কোনো কিছু বলছে না, তাহলে বুঝে নিবা যে আমি এমন কোনো জায়গাতে আছি যেখানে নেটওয়ার্ক নাই, এই জন্য আমি হয়তোবা তোমাদেরকে বলতে পারিনি যে আমি আজকে ক্লাস নিব না, ঠিক আছে? এছাড়া আমার মনে হয় যে আমি টাইম খুব একটা দেরি করি না, তোমরা সেটা অবশ্যই বুঝতে পারবে। কি কথা বুঝতে পারছো আমার? যে 7:05 পর্যন্ত তোমরা সর্বোচ্চ অপেক্ষা করবা যে আমার ক্লাস লিংক শেয়ার করার জন্য। আমি চেষ্টা করি একদম এক্সাক্ট 7টার সময়তেই ক্লাস লিংক শেয়ার করার জন্য। এখন যে 2-5 মিনিট এদিক ওদিক হতেই পারে, মনে থাকবে? আচ্ছা, এবার আমি বলি, যেহেতু এটা অনলাইন, তাই না, এটা তো অনলাইন, এখানে একটা বিষয়ে সমস্যা হয়, সেটা কোনটা বলো তো? কোন বিষয়টা আমাদের সমস্যা তৈরি করবে বলতে পারবা? যে অনলাইন ক্লাসের সমস্যাটা কোন জায়গায়? একটা হচ্ছে নেটওয়ার্ক, না, ইন্টারনেট কানেকশন, আর একটা হচ্ছে ইলেকট্রিসিটি। এই ইন্টারনেট কানেকশন বা ইলেকট্রিসিটির কারণে দেখা যাচ্ছে যে তোমরা হয়তোবা অনেকেই ক্লাসে যুক্ত হতে মানে নাও পারতে পারো। তবে এক্ষেত্রে সবসময় আমি বলবো কি যে ক্লাসের লিংক শেয়ার করার 15 মিনিটের মধ্যে তোমরা দয়া করে জয়েন হয়ে যাবে। যদিও আমি বলে থাকি যে 15 মিনিটের পরে আমি যুক্ত করি না, কিন্তু আমি ওপেন অ্যাক্সেস দিয়ে থাকি, কারণ নেটওয়ার্কের জন্য হয়তো যুক্ত হতে দেরি হতে পারে বা কারেন্টের জন্য যুক্ত হতে দেরি হতে পারে। তবে তোমরা চেষ্টা করবা যে একদম শুরু থেকেই ক্লাস যে জয়েন করার জন্য, বিশেষ কোনো সমস্যা ছাড়া যেন মিস না করা হয় ক্লাস, ঠিক আছে? আর যদি কোনো কারণে ক্লাস মিস হয়ে যায় তাহলে তো আমি ক্লাসটা কোথায় দিয়ে দিব বলো তো? আমাদের ক্লাস কোথায় দেওয়া থাকবে? এই যে গুগল ক্লাসরুমে, হ্যাঁ, যে টপিক আছে, মনে করো আমরা যে টপিক পড়বো সেখানে আমি, আচ্ছা মিউট রাখো, একটু মিউট রাখতে হবে। যার দেলোয়ার হোসেন, তোমাকে ইয়ারফোন ইউজ করতে হবে, হ্যাঁ, তা না হলে আমার কথাই আবার আমার কাছে চলে আসছে। তো এখানেই আমি দিয়ে দিব, এবং মেসেঞ্জার গ্রুপেও কিন্তু আমি দিয়ে দিব ক্লাসটা, মেসেঞ্জার গ্রুপেও লিংক দিয়ে দিব, আবার গুগল ক্লাসরুমেও আমি লিংক দিয়ে দিব। তোমাদের কাজ হবে পরবর্তী ক্লাস শুরু হওয়ার আগেই তোমাদের ওই ক্লাসগুলো দেখে নেওয়া, যাতে পরবর্তী ক্লাসে তুমি তোমার যদি কোনো প্রশ্ন থাকে তা যেন তুমি করতে পারো। তাই কোনো ক্লাস মিস হয়ে গেলে অবশ্যই তোমরা ক্লাসটা করে তারপরে পরবর্তী ক্লাসে অবশ্যই জয়েন হবে। তবে যদি ক্লাস কোনো কারণে দেখতে নাও পারো, সমস্যা নেই, অবশ্যই পরের ক্লাসে যুক্ত হওয়ার চেষ্টা করবে। হ্যাঁ, এবং আরেকটা কথা হলো, তুমি রেকর্ড ক্লাসটা দেখছো কিনা তার প্রমাণস্বরূপ তুমি ইনবক্সে, তোমার সাথে আমার যেখানে কথা হয় ওই ইনবক্সে তুমি লিখে দিবা যে স্যার এই নম্বর ক্লাসটা আমি দেখেছি, মানে প্রমাণস্বরূপ যে তুমি আসলে রেকর্ড ক্লাসটা দেখছো কিনা। মনে থাকবে, তুমি ক্লাসও জয়েন করছো না আবার রেকর্ড ক্লাসও দেখছো না, এমন হলে কিন্তু আমি বিষয়টাকে একটু সিরিয়াসলি নিই। হ্যাঁ, তার জন্য কি বলা হচ্ছে দেখো, যে অ্যাটেন্ডেন্সের ব্যাপারটা, যে তোমরা যে ক্লাসে যুক্ত হচ্ছ কিনা এর একটা অ্যাটেন্ডেন্স আমি নিয়ে থাকি। যদিও অ্যাটেন্ডেন্সের ব্যাপারটা তোমাদের উপর ডিপেন্ড করে, তোমাদের সততার উপর বা লয়্যালটির উপর। যে আমি কি করি দেখো, এটা একটু ভালো করে দেখবা, মনোযোগের সহিত দেখবা, ঠিক আছে?
আজকে যেহেতু আমি এটা সমাধান করে দিচ্ছি, দেখো তোমাদের অ্যাটেন্ডেন্সের জন্য আমি করি কি, একটা গুগল ফর্মের নাম শুনছো? দেখো এইরকম একটা ফর্ম, যেখানে কি দেওয়া আছে, তোমাদের নাম হচ্ছে, দেখো এটা এই ব্যাচের, আজকে 2 তারিখ, তোমাদের প্রথমে দেওয়া থাকবে আইডি নম্বর, যদিও আইডি নম্বরটা এখনো দেওয়া হয়নি, আমি আইডি নম্বরটা আজকেই দিয়ে দিব বা কালকের মধ্যে পেয়ে যাবা। আর হচ্ছে নাম। তোমাদের কাজ হবে কি, প্রত্যেকটা ক্লাসে আমি যখন এই লিঙ্কটা দিয়ে দিব, দেখো তোমরা তখন এই লিঙ্কে ক্লিক দিলে এইরকম একটা পাবে, তাই তো, পেজ পাবে, এরকম একটা পেজ পাবে, যেখানে তোমাদের ওই ক্লাসের তারিখ দেওয়া থাকবে, তারপরে তোমার আইডি নাম্বার এবং তোমার নাম। কি করতে হবে, এই জায়গায় তোমার আইডি নাম্বার লিখতে হবে আর এই জায়গায় তোমার নাম লিখতে হবে, ঠিক আছে? মনে করো আমি একটা আইডি নাম্বার লিখলাম, যে আমার আইডি নাম্বার হচ্ছে 01 আর আমার নাম মনে করো হচ্ছে মিলন মণ্ডল, ঠিক আছে? আমি এইটা লিখে দিলাম। হ্যাঁ, লেখার পর আমি একটু এটা দেখো, এটা লেখার পর কি করবে, এটা সাবমিট করে দিবা এইটা, ঠিক আছে? তো সাবমিট করার পর এইরকম একটা লেখা আসবে, দেখো কি লেখা আসছে, দেখো তো, কেউ পড়ো দেখি, একজন পড়ো দেখি, এটা কি লেখা আছে এখানে? হ্যাঁ, ইওর রেসপন্স হ্যাজ বিন রেকর্ডেড, এই লেখাটা আসা মানে বুঝতে হবে যে তোমার সাবমিশন হয়েছে, ঠিক আছে? তোমার সাবমিট হয়ে গেছে। দেখো এই যে, তারপর তুমি সাবমিট করলে আমি তখন এরকম একটা মেসেজ পাবো, দেখো এই যে মেসেজ পেয়েছি, কে দিয়েছে, রোল নম্বর 1, আইডি নম্বর 1 আর মিলন মণ্ডল। এইভাবে আমি কিন্তু বিষয়টা পেয়ে যাব। আরেকটা বিষয় হচ্ছে, তোমরা একবারের বেশি কিন্তু রেসপন্স দিতে পারবে না। হ্যাঁ, একবারের বেশি, আমি এটাকে অফ করে দিলাম, একবারের বেশি কেউ দিবে না। একটু মিউট রাখতে হবে, যদি কারো প্রশ্ন থাকে তো করবা, নাহলে মিউট রাখতে হবে, নিস্পা। তাহলে আমি কিভাবে অ্যাটেন্ডেন্স দিবা বুঝতে পারছি আমি? বলো, তোমরা বুঝতে পারছো সবাই? এখন আমি মনে করো যে একটা লিংক এখন তোমাদের ফেসবুকে আমি দিয়ে দিলাম, ঠিক আছে? তো ফেসবুক এই লিংকটা আমি এখন দিয়ে দিচ্ছি, তোমরা সবাই পূরণ করে আমাকে দিবা এখনই। আমি স্ট্রিমে দিয়ে দিলাম। হ্যাঁ, আচ্ছা বলতে থাকো। হ্যাঁ স্যার, আমার তো কোনো মেসেঞ্জার নাই, হোয়াটসঅ্যাপ আছে, এখন আমি কি করতে পারি? একটু মেসেঞ্জার খুলে নিবা, কি বুঝতে পারছো? মানে একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলে নিবা, যে কোনো নামে, অন্য যে কোনো নামে তুমি খুলে নিবা, খুলে নিয়ে তুমি শুধু মেসেঞ্জারটা ইউজ করবা, ফেসবুক ইউজ করার দরকার নেই যদি খুব সমস্যা থাকে, ঠিক আছে? খোলা যাবে না ওইরকম, হ্যাঁ, ওই জন্য স্যার। আচ্ছা, তো মনে করো আমি এই লিংকটা তোমাদের দিয়ে দিলাম, এই লিংকটা এখন পূরণ করে তোমরা আমাকে জানাবা। যেহেতু তোমাদের আইডি নাম্বার দেওয়া হয়নি, তাই তোমরা শুধু লিখবা হচ্ছে 0, আইডি নম্বরের জায়গায় 0 লিখবা। আর তোমাদের ফেসবুক মেসেঞ্জার গ্রুপে, তাই তো, যে নাম আছে সেই নামটা, তোমার অরিজিনাল নাম ইউজ করার দরকার নেই, তোমার ফেসবুক মেসেঞ্জার গ্রুপে যে নাম আছে শুধু সেই নামটা ইউজ করবা, কারণ তোমাকে আমার মেসেঞ্জারের মাধ্যমে চেনা, ঠিক আছে? তো আমি মনে করি এই লিঙ্কটা দিয়ে দিলাম এই জায়গায়। তো এরকমভাবে প্রতিদিন ক্লাসের শুরুতে আমি এরকমভাবে 2টা লিঙ্ক শেয়ার করব গুগল ক্লাসরুমে। একটা হচ্ছে, দেখো দেখতে পাচ্ছ কিনা, একটা হচ্ছে ক্লাস লিঙ্ক, প্রথমটা হবে কি ক্লাস লিঙ্ক, আর দ্বিতীয়টা হবে ক্লাস অ্যাটেন্ডেন্স লিঙ্ক। তো ক্লাস অ্যাটেন্ডেন্স লিঙ্কটা আমি ফেসবুক এই যে মেসেঞ্জার গ্রুপেও দিয়ে দিব। তো তোমরা ওইটাকে কি করবা, ক্লাস চলাকালীন সাবমিট করে আমাকে দিয়ে দিবা, যাতে আমি ক্লাস শেষ হওয়ার পরে তোমাদের রেসপন্স নিয়ে আমি তোমাদের উপস্থিতিটা দিয়ে দিতে পারি ওখানে। আর যদি কারো এই রেসপন্স করতে সমস্যা হয়, তোমরা অবশ্যই আমাকে আলাদা করে জানাবা যে স্যার আমি দিতে পারছি না এই প্রবলেমের জন্য। আচ্ছা, সবাই কি মেসেঞ্জারে পেয়েছো লিঙ্কটা? বলো তো, পেয়েছো কিনা? আচ্ছা, তো দেখো তো 2-1 পূরণ করতে পারো কিনা। আচ্ছা, একজন দিয়েছে, নাম হচ্ছে দেলোয়ার হোসেন। ওকে, ভেরি গুড। তো এইভাবে করে তোমরা দিয়ে দিবা, আমি ওটাকে প্রতিদিন, মানে এটা রাত 12টা পর্যন্ত টাইম থাকবে দিয়ে দেওয়ার, যেদিন ক্লাস হবে সেই দিনের। হ্যাঁ, তারপরে আমি ওটাকে দিয়ে দিব। 2 জন দিয়েছে, একটা হচ্ছে জান্নাতুল মাওয়ান ইসপা। আচ্ছা, তো এইভাবে তোমরা হচ্ছে আজকে সবাই দিবা। হ্যাঁ, আজকে সবাই দিবা, আইডি নাম্বারটা আমি পরে দিয়ে দিব, তারপরে দেখা যাবে কি হয়। হ্যাঁ, আচ্ছা, তো এটা গেল অ্যাটেন্ডেন্সের ব্যাপার। এভাবে তোমাদের অ্যাটেন্ডেন্স নেওয়া হবে। এবং একটা জিনিস বলে রাখি, যে দেখো বলা হচ্ছে কি, গুগল ফর্মটা দিয়ে দিব লিংক, আইডি নাম্বার এবং নেম দেওয়ার মাধ্যমে তোমরা পূরণ করবে।
আর একটা বিষয় হলো, কেউ যদি না জানি, একটা জিনিস খেয়াল করো, নো ওয়ান উইল বি অ্যালাউড টু রিমেন অ্যাবসেন্ট মোর দ্যান 3 কনজিকিউটিভ ক্লাসেস উইদাউট প্রায়র পারমিশন। মানে না জানিয়ে যদি কেউ পরপর 3টা ক্লাস মিস করে, তাহলে কি করা হবে? she will be removed from the he or she will be removed from the batch, গ্রুপ থেকে কিন্তু তাকে রিমুভ করে দেওয়া হবে। তার মানে যদি কোনো প্রবলেম থাকে তোমরা অবশ্যই ইনবক্সে আমাকে আগে থেকে জানিয়ে দিবা, ঠিক আছে? ইনবক্সে আগে থেকে জানিয়ে দিবা যে স্যার আমার বিশেষ সমস্যার কারণে আমি ক্লাসে যুক্ত হতে পারবো না বা আমার অনুপস্থিতি থাকবো, আমি রেকর্ড ক্লাসগুলো করে আপনাকে জানিয়ে দিব, এই কথাটা আমাকে লিখে দিতে হবে। আচ্ছা, অ্যাটেন্ডেন্সের ব্যাপার গেল। দ্বিতীয় কথা হলো, তোমাদের অবশ্যই হোমওয়ার্ক থাকবে। টোটাল আমাদের 2 ধরনের হোমওয়ার্ক থাকে। একটা হচ্ছে ক্লাস হোমওয়ার্ক, ঠিক আছে তো, এটা যেটা আমরা বলি ক্লাস ওয়ার্ক, আর একটা হচ্ছে অন্য একটা হোমওয়ার্ক, টোটাল 2টা। তো এটাকে আমি এইভাবে দিয়ে দিব প্রত্যেক দিন ক্লাসের, দেখো আমি একটু যাই ওখানে, প্রত্যেক দিন ক্লাসের শেষে আমি এইরকম একটা শিটে, ঠিক আছে, এরকম একটা শিটে তোমাদের হোমওয়ার্ক 1 এবং হোমওয়ার্ক 2 হিসাবে তোমাদের কাজ আমি দিয়ে দিব। সেখান থেকে তোমরা বুঝে যাবা যে তোমাদের পরবর্তী কাজগুলো কি, ঠিক আছে? এবং সেই কাজগুলো তোমাদের অবশ্যই পরবর্তী ক্লাসের আগেই করে ফেলতে হবে, এবং কাজগুলো করতে গিয়ে যদি কোনো প্রবলেম হয় সেগুলো অবশ্যই আমাকে পরের ক্লাসে জিজ্ঞাসা করবা। কেউ যেন চুপচাপ থাকবে না, পড়া বুঝতেছো না, ধারাবাহিকতা বুঝতেছো না, কিন্তু চুপ আছো, এমনটা থাকলে কিন্তু তোমার পড়ার ক্ষতি হবে। অতএব পড়ার যে কোনো সমস্যার জন্য, পড়া বিষয়ক, তোমরা অবশ্যই আমাকে কল দিবে, মেসেজ দিবে, বা কলেজে মানে ক্লাস চলাকালীন অবস্থায় তোমরা আমাকে জিজ্ঞাসা করবে, ঠিক আছে? কোনো কিছু না বুঝতে চাইলে দয়া করে এটা আমাকে অবশ্যই করবে, আমাকে জানাবে, চুপচাপ থাকবে না। এখানে লজ্জা পাওয়ার কিছু নাই, ভয় পাওয়ারও কিছু নাই, কারণ সবাই এখানে নতুন। হ্যাঁ, কেউ একটু বেশি জানতে পারে, কেউ একটু কম জানতে পারে, কিন্তু এখানে সবাই নতুন। অতএব এখানে কে বেশি জানলো, কে লজ্জা দিল, কে হাসলো, এই কথাগুলো নিয়ে ক্লাসে কোনো রকম কোনো কাজ হবে না, শুধু আমাদের পড়াশোনা ছাড়া, ঠিক আছে? আমি কি বোঝাতে পারছি এই পর্যন্ত? আচ্ছা, এরপর হচ্ছে ফি পেমেন্ট। আমার শেষ করার পর তোমাদের প্রশ্ন উত্তর থাকবে, যে তোমাদের কথাগুলো। ফি পেমেন্ট, এই ফি এর ব্যাপারটা হলো, তোমরা সবাই ফি দিয়ে কিন্তু যুক্ত হয়েছো, তাই না? হ্যাঁ, ফি দিয়ে যুক্ত হয়েছো। এখন এটা যেহেতু অনলাইন একটা প্ল্যাটফর্ম, এই কারণে কি করা হয়, এখানে অনলাইন প্ল্যাটফর্ম হওয়ার কারণে তোমার প্রতি মাসের, মানে এই মাসটাতে তুমি পড়বা, ফি অগ্রিম দিয়ে তুমি যুক্ত হয়েছো, পরের মাসে তুমি পড়তেও পারো, নাও পারো, কারণ এটা হচ্ছে মান্থলি ফি সিস্টেম, কোর্স সিস্টেম না যে একবারে টাকা নিয়েছি তোমার এখন যা খুশি তাই করে, এমনটা না। তাহলে যেহেতু এটা হচ্ছে পরবর্তী মাসেও তুমি নাও পড়তে পারো, আমার পড়া তোমার ভালো নাও লাগতে পারে, এটা স্বাভাবিক, তাই না? যে সবার পড়া সবার ভালো লাগবে এমনটা আমি কখনো মনেও করি না। এই জন্য তোমার পরের মাসে তুমি পড়বা কিনা সেটা নিশ্চিত করার জন্য তোমাকে পরের মাসের ফিটা কিন্তু চলমান মাসের 10টা ক্লাস হয়ে যাওয়ার পরেই জানিয়ে দেওয়া হবে, যে তোমাদের চলমান মাসের 10টা ক্লাস হয়েছে, এখন পরবর্তী মাসে তুমি পড়বা কিনা সেটা নিশ্চিত করার জন্য তুমি ফি দিয়ে আমাকে নিশ্চয়তা করে দিবে, তাই তো? এটা তারপরে যেভাবে ফি দেওয়ার, যেভাবে তোমরা দিয়েছো ওইভাবে ফি প্রদান করে জাস্ট আমাকে ইনবক্সে জানিয়ে দেবা, আমি তোমাকে মেসেজটা ফরওয়ার্ড করে দিয়ে নিশ্চিত করব যে তোমার ফি পাওয়া গেছে, তার মানে তুমি পরের মাসে পড়বে। আর যদি কারো ফি দিতে 2-1 দিন দেরি হয়, তাহলে চুপ না থেকে জাস্ট তোমরা ইনবক্সে লিখে জানাবে যে স্যার ফিটা দিতে আমার কয়েকদিন দেরি হতে পারে, আপনি দয়া করে এটা একটু নলেজে নিন। কারণ আমি ইনবক্সে মেসেজগুলো পড়ার পরেই আমি কাউকে রিমুভ করি। হ্যাঁ, তার যদি কোনো অ্যাক্টিভিটি না থাকে, যদি সে নিয়মিত ফি নিশ্চিত না করে, সে যদি ক্লাসে না থাকে, তাহলে বুঝে নিব যে সে আসলে ক্লাস করতে আগ্রহী না, তাই তাকে গ্রুপ থেকে রিমুভ করা হবে। তো এটা হলো ফি পেমেন্টের ব্যাপার। এবার আসি, আমরা 2টা গ্রুপ কিন্তু এখানে ইউজ করছি, তাই না? টোটাল আমরা 2টা গ্রুপ ইউজ করছি, একটা মেসেঞ্জার গ্রুপ আর একটা হচ্ছে গুগল ক্লাসরুম গ্রুপ। মেসেঞ্জার গ্রুপটা হচ্ছে তোমাদের সাথে আমার কমিউনিকেশন করার জন্য, এখানে আমি আমার বিস্তারিত তথ্য দিয়ে যাব, কিন্তু মেসেঞ্জার গ্রুপটা হবে ওয়ান ওয়ে গ্রুপ। ওয়ান ওয়ে মানে হচ্ছে আমি শুধু এখানে মেসেজ দিব, তোমরা এখানে কোনো, দেখো, ইউ শুড নট রাইট এনি কাইন্ড অফ কমেন্ট অর পুট লাইক, এখানে কোনো লাইক চিহ্ন দিবা না, এখানে কোনো কমেন্ট করবা না, কারণ করলে পারে কি হবে, আমি যে মেসেজগুলো দিব সেগুলো উপরে চলে যাবে এবং দেখা যাচ্ছে শেষ পর্যন্ত যারা নতুন ঢুকবে বা পরে যারা ঢুকবে মেসেঞ্জারে বা গ্রুপে, তারা কিন্তু ওই মেসেজটা পাবে না। এতে কি হবে, মেসেজ যে বিভ্রান্তি সেটা সৃষ্টি হবে। এ কারণে তোমাদের কাজ হবে যে ওই মেসেঞ্জার গ্রুপে কোনো ধরনের কমেন্ট না করা। তবে যদি তোমাদের প্রয়োজন হয় কোনো কারণে, তোমরা অবশ্যই গুগল ক্লাসরুমের যে স্ট্রিম আছে এই জায়গায় কিন্তু তোমরা লিখতে পারবে। তবে পড়াশোনা রিলেটেড কমেন্ট ছাড়া
অন্য কোনো বিষয় যেন এখানে না লেখা হয় বা বাহ্যিক কোনো লিঙ্ক যেন এখানে শেয়ার করা না হয়। যদি কারো কোনো কিছু দরকার থাকে তুমি এখানে মেসেজ দেবা, বাকিরা কিন্তু নিচে কমেন্ট করতে পারবে। হ্যাঁ, মনে করো আমি এখানে একটা কমেন্ট করলাম যে আজকে তোমরা কারা কারা যুক্ত হয়েছো, ডিয়ার অল, তোমরা আজ ক্লাসে যারা যুক্ত হয়েছো তারা নিচে তোমাদের নাম লিখে দাও। মনে করো এই কমেন্টটা আমি এখানে করলাম, ঠিক আছে? এখন তোমরা কি করবা, এই যে অ্যাড আ ক্লাস কমেন্ট, তাহলে এটা হলো আমার একটা পোস্ট, এই পোস্টের নিচে কিন্তু তোমরা কমেন্ট করতে পারবে। তার মানে যদি কারো কোনো প্রয়োজন হয় সে একটা কমেন্ট করবে এই জায়গায় বা পোস্ট করবে, বাকিরা প্রয়োজনে নিচে তার নিজস্ব কমেন্টগুলো করবে, ঠিক আছে? যেমন এই যে দেলোয়ার হোসেন এইখানে একটা কমেন্ট করেছিল থ্যাঙ্কস, তাই তো? এইভাবে তোমরা করবে। তাহলে কি কি হচ্ছে, আমার মেসেজে জায়গাটা পুরো পূর্ণ হয়ে যাচ্ছে না, এতে কি হবে, আমাদের ধারাবাহিকতা থাকবে। কিন্তু মেসেঞ্জার গ্রুপে কমেন্ট করলে কি হয়, আমরা মেইন তথ্যগুলো পাবো না, এই জন্য আমাদের হচ্ছে মেইন সমস্যাটা হয়ে যাবে। তাহলে তোমরা কি করবা, যদি কোনো কিছু প্রয়োজন হয় তোমরা গুগল ক্লাসরুমে পোস্ট করবা এবং প্রয়োজনে অন্যেরা সাড়া দিবা। আরেকটা বিষয় আমি বলি, তোমরা এখানেই বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু যুক্ত হবা, হ্যাঁ, বিভিন্ন প্রান্ত থেকে। অতএব আমি মনে করি তোমাদের ভিতরে একটা সদ্ভাব তৈরি হওয়া উচিত। এখানে এমন কোনো বিষয় যেন আমি না শুনি যে জিনিসটা আমাকে বাধ্য করবে তোমাকে এই গ্রুপ থেকে রিমুভ করতে। এরকম রেকর্ড ইতোমধ্যে আছে, আমি চাইবো না যেন কোনো রকম মানে কি বলবো খারাপ কোনো ইঙ্গিতপূর্ণ কোনো কথা, সেটা হতে পারে রাজনৈতিক, সেটা হতে পারে ধর্মীয়, বা এটা হতে পারে কোনো ছেলে বা মেয়ের বিরুদ্ধে, তাই তো, বা কাউকে এখান থেকে কল দেওয়া বা বিরক্ত করা, আলাদা করে মেসেজ দেওয়া, এই জিনিসটা যেন আমি না শুনি, ঠিক আছে? এই জিনিসটা যদি আমি শুনি, আমি এরকম রিপোর্ট পাইলে আমি কিন্তু তাকে গ্রুপ থেকে রিমুভ করে দিব এবং কখনোই আমি যুক্ত করব না, কারণ এগুলোকে আমি খুব সিরিয়াসলি মেনটেন করি, ঠিক আছে? কারণ এটা বিভিন্ন প্রান্ত থেকে তোমরা থাকো। বরং আমি চাইবো যে তোমরা যেহেতু বিভিন্ন কলেজের আছো, এটা বরং একটা হেল্প হবে যে কোন কলেজে কি পড়তেছো, কোন স্যার কোন ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো দিচ্ছে, এইগুলো বরং কার কাছে কোন বইটা আছে, সেই বইয়ের কোন মানে কোন কোশ্চেন আনসারটা খুবই সুন্দর করে দেওয়া আছে, এইরকমভাবে তোমরা একজন আরেকজনের সাথে কমিউনিকেট করবা। এবং দয়া করে কেউ ন্যারো মাইন্ডেড থাকবা না, সবাই সবাইকে হেল্প করবার চেষ্টা করবা, দেখবা যে সবার পড়াশোনা ভালো মতো হবে এবং এক ধরনের বন্ধুত্ব হবে। হ্যাঁ, এতে কি হবে, চেনা জানা হবে। হ্যাঁ, এই ব্যাপারটা আমি তোমাদের সাথে আশা করব যে তোমরা অবশ্যই একজন আরেকজনকে হেল্প করবা, কোনোভাবেই ন্যারো মাইন্ডেডনেস এইটা অন্তত দেখাবে না। আচ্ছা, এটা গেল হচ্ছে মেসেঞ্জার গ্রুপের ব্যাপার। মেসেঞ্জার গ্রুপে তাহলে কি হলো, কোনো রকম এক্সটার্নাল লিঙ্ক বা মেসেজ তোমরা মেসেঞ্জার গ্রুপে দিবে না, প্রয়োজনে তোমরা গুগল ক্লাসরুমে তোমাদের কমিউনিকেশনটা চালাবে। এরপর হচ্ছে গুগল ক্লাসরুমটা কেন ক্রিয়েট করা হয়েছে সেটা তুমি আগে বলেছি। এখানে আমি ক্লাস লিঙ্ক শেয়ার করব, অ্যাটেন্ডেন্স লিঙ্ক শেয়ার করব, রেকর্ডেড ক্লাসটা আমি নিজ নিজ যে ফোল্ডার থাকবে সেই ফোল্ডার বা সাব ফোল্ডারে দিয়ে দিব, সাথে পিডিএফ থাকলে সেই পিডিএফগুলো দিয়ে দিব। এবং তোমরা অবশ্যই এই গুগল ক্লাসরুমে একের অধিক আইডি দিয়ে যুক্ত হবে না, সবাই একটা জিমেল আইডি দিয়ে যুক্ত হবে, বুঝতে পারছো? একটা আইডি ছাড়া যেন একের অধিক আইডি দিয়ে যুক্ত হবে না। একের অধিক আইডি থাকলে দেখা যাচ্ছে আমি দুটাই মানে রিমুভ করে দিয়েছি, দেখা যাচ্ছে তোমার হয়তো মেইন আইডিটাও রিমুভ হয়ে গেছে। অতএব একটা ইমেল আইডি দিয়েই তুমি যুক্ত হবা, এবং তুমি যে প্ল্যাটফর্মে ইউজ করো না কেন, তুমি দুইটা মোবাইল দিয়ে ইউজ করতে পারো, তিনটা কম্পিউটার দিয়ে ইউজ করতে পারো, ওই একটা ইমেল যেখানে খোলা থাকবে ওই সেখান থেকেই তুমি গুগল ক্লাসরুম কিন্তু ওপেন করতে পারবে। হ্যাঁ, এরপর হচ্ছে পরবর্তী কথা হলো বই। এটা হচ্ছে একটা বড় বিষয় যে পড়াশোনা করছো যখন, ইংরেজিতে যখন ভর্তি হয়েছো তখন টাকা পয়সা এবং সময় এই দুটাকে যথেষ্ট পরিমাণে দিতে হবে, ঠিক আছে? তো সামর্থ্য অনুসারে দরকার হলে 2-4টা টিউশনই করবা, ছোট বাচ্চাদেরকে পড়াবা, পড়াইয়ে হলেও তোমার বই কিন্তু তোমাকে কিনতে পারতে হবে। বই ছাড়া কিন্তু পড়াশোনা হয় না। আমি পিডিএফ দিয়ে দিই, তারপরও তোমার নিজস্ব বই থাকা দরকার, যে বই ছাড়া তুমি পিছিয়ে পড়বা। অত দেখাচ্ছে তুমি চাচ্ছ যে তুমি জীবনে 30-40-50 হাজার টাকা বেতনের একটা চাকরি করবা মাসে, হ্যাঁ 30-40 হাজার টাকা বেতন পাবা, তার জন্য যদি তুমি পুরো বছরে 30-40 হাজার টাকা ব্যয় না করো 4 বছরে, তাহলে তো হবে না বইটই একটু কেনার ক্ষেত্রে, তাই না? এই জন্য টাকার সমস্যা অনেকে থাকতেই পারে, কিন্তু চেষ্টা করবা টিউশনি করে হোক বা অন্য কোনোভাবে হোক টাকাগুলোকে অপব্যয় মানে ইনকাম করার পর অপচয় না করে বইটই কিনে নিজের পড়াশোনার কাজে লাগানো, এই হচ্ছে বিষয়, ঠিক আছে? তো এই হলো আমার পুরো কথাবার্তা আমার এই গ্রুপ সম্পর্কে বিস্তারিত।
তারপরে যদি কারো কোনো কিছু জানার থাকে, আমার মোবাইল নাম্বার তো তোমরা অলরেডি জেনে গেছো, এছাড়াও হোয়াটসঅ্যাপ রয়েছে এবং মেসেঞ্জার রয়েছে। তবে আমি সবসময় বলবো যে মেসেঞ্জারের ইনবক্সের মাধ্যমে আমার সাথে কমিউনিকেট করতে, কারণ এটাই হবে আমাদের রেকর্ড, যে তোমার সাথে আমার কি ধরনের কথাবার্তা হয়েছে সব রেকর্ড কিন্তু মেসেঞ্জার ইনবক্সে থাকবে। এই জন্য যে কোনো বিষয়ে কমিউনিকেশন করার জন্য তোমরা মেসেঞ্জারটা আমার সাথে ব্যবহার করবে, মেসেঞ্জার গ্রুপটা। আর যদি কারো ফেসবুক আইডি না থাকে, তোমরা ফেসবুক আইডি যে কোনো নামে খুলবা, কোনো সমস্যা নেই, দিয়ে সেই নামে মেসেঞ্জার গ্রুপে যুক্ত হওয়ার পর তোমার নামটা রিনেম করে নিবে অথবা আমাকে জানিয়ে দিবে, আমি ওইভাবেই তোমার নামটাকে ইনক্লুড করে রাখবো। আচ্ছা, এই হলো আমাদের মোটামুটি মানে আমরা কিভাবে পড়াশোনা করার জন্য যে সকল এক্সটার্নাল হেল্পগুলো দরকার সেগুলো কোথা থেকে কিভাবে নিব সেটা আমি কিন্তু ক্লিয়ারলি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। এই বিষয়ে যদি কারো কোনো কোশ্চেন থাকে আমাকে একটু বলতে পারো, তারপরে আমরা আমাদের পড়াশোনা রিলেটেড বিষয়ে যাব। এই বিষয়ে যা বললাম কারো কোনো কথা আছে কিনা বুঝতে, বা বাইরের কোনো কথা বা কোনো কিছু বাদ যেতে পারে, এরকম কিছু যদি থাকে একটু বলো। আচ্ছা, কারো কোনো কথা আছে এ পর্যন্ত? বলো। কারো কোনো কথা নেই? আফসানা আক্তার, অ্যানি, অ্যানি কি লাইনে আছো? জি স্যার। কোনো কিছু কি বুঝতে সমস্যা আছে? না আচ্ছা, স্যার, তারপর একটা প্রশ্ন ছিল হচ্ছে ডিকশনারিটা কি নতুন কিনতে হবে? সেটা আমি বলবো। হ্যাঁ, বই কি কিনতে হবে, বুক লিস্ট নিয়ে আমি যখন কথা বলবো তখন বলবো, ঠিক আছে? হ্যাঁ জি স্যার। আচ্ছা, তারপর হচ্ছে শরীফ, মোহাম্মদ শরীফ, আছো তুমি লাইনে? জি স্যার। তোমার নাম হচ্ছে কি বলো তো? শারমিন সাজি। আচ্ছা, তো ঠিক আছে। তো আমি এখানে যে বিষয়গুলো আলোচনা করেছি বুঝতে পেরেছো তো, যে কি কি বিষয়গুলো মেইনটেইন করতে হবে? জি। আচ্ছা, ভেরি গুড। তাহলে যেহেতু তোমাদের কোনো আর কারো কোনো কিছু জানার থাকলে অবশ্যই হ্যান্ড রেজ করবা। হ্যান্ড রেজ করতে পারো তো সবাই নাকি? এখান থেকে দেখো এরকম হাতের মতো একটা জিনিস দেখো, ওখানে ক্লিক করলে হাতটা উঠে যাবে, তখন আমি বুঝবো যে কেউ হাত তুলেছে কিছু জানার জন্য বা কিছু বলার জন্য। হ্যাঁ, সবাই একসাথে কথা বলবে না, তোমাদের জানার বিষয় থাকলে হ্যান্ড রেজ করবে, আমি ডেকে নিব যে কে কি বলতে চাচ্ছ। আচ্ছা, এটা গেল। এরপর আমরা আসি আমাদের পড়াশোনাটা আমরা কিভাবে শুরু করব। আচ্ছা, যেহেতু আমরা পড়তেছি কি বলতো, আমাদের সাবজেক্টের নাম কি? আমরা কোন সাবজেক্টে পড়তেছি? ইংলিশ। ইংলিশ। আচ্ছা, আমরা পড়তেছি কিসে? ইংরেজিতে, তাই তো? এখন বিষয়টা হলো ইংরেজিতে পড়তেছি। এখন ইংরেজি তো একটা ব্রড বিষয়, তাই না? ইংরেজির বিশেষ করে তিনটা ব্যাপার রয়েছে। আমরা বলে থাকি ইংলিশ ল্যাঙ্গুয়েজ, আর একটা হচ্ছে ইংলিশ গ্রামার, আর একটা হচ্ছে ইংলিশ লিটারেচার। এই তিনটা বিষয় তুমি কোনটা পড়তেছো বলো তো? তোমাদের কোনটা পড়তে হবে? ইংরেজি সাহিত্য। আমাদের মেইনলি আমরা পড়বো হচ্ছে ইংলিশ লিটারেচার, ঠিক আছে তো? এখন ইংলিশ লিটারেচার পড়বো, তার জন্য কি ইংলিশ ল্যাঙ্গুয়েজ বা গ্রামারের প্রয়োজন নাই? অবশ্যই আছে। হ্যাঁ, এখন একটা গল্প বলি। বিষয়টা হচ্ছে তুমি মনে করো একটা গাছ কাটতে যাবা, তুমি হচ্ছে মনে করো কাঠুরে, বা হচ্ছে মেয়েরা মনে করো একটা মাছ কাটবে। হ্যাঁ, তা মেয়েদের ওই মাছ কাটার যে বটি ইউজ করি না কাটার জন্য, সে মনে করো বটিতে বা কুড়ালে ধার নাই। তা তুমি মনে করতেছো যে বটিতে ধার দিতে গেলে তো আবার দেরি হয়ে যাবে, বা কুড়ালে ধার দিতে গেলে তো আবার দেরি হয়ে যাবে, তো ভোতা কুড়াল নিয়েই তুমি গাছ কাটতে গেছো। তোমার কি সময় কম লাগবে না বেশি লাগবে গাছ কাটতে গিয়ে বলো তো? ভোতা কুড়াল দিয়ে বেশি সময় নেই। বেশি সময় লাগবে, কষ্টও হবে। তাহলে তোমার উদ্দেশ্য, তোমার কি করলে ভালো হতো? যদি তুমি কুড়ালটাকে একটু সময় দিয়ে ধার করে নিয়ে যেতা, তাহলে তোমার কষ্টও কম হতো, তোমার সময়ও কম লাগতো। তার মানে দেখো, আমি এদিকে সময় ব্যয় করব না বলেই আমি কুড়ালটায় ধার দেই নাই, কিন্তু ওদিকে গাছ কাটতে গিয়ে ঠিকই আমার কিন্তু বাড়তি সময় ব্যয় হয়ে গেছে, বা আমার পরিশ্রমও বেশি হয়ে গেল। তাহলে কি করব আমি? তাহলে আমার কাজ হবে কি, আমরা অবশ্যই কুড়ালে ধার নিয়ে নিব। ঠিক ইংলিশ লিটারেচারটা মনে করা হচ্ছে আমাদের গাছ। সেই গাছ কাটার জন্য আমাকে এই দুটা জিনিস সাথে নিতে হবে, একটা হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ আর একটা হচ্ছে ইংলিশ গ্রামার। এখানে বলা হচ্ছে যে আমরা জানি ইংলিশ ল্যাঙ্গুয়েজে টোটাল 4টা স্কিলস রয়েছে, তাই তো? রিডিং স্কিলস, রাইটিং স্কিলস, তার সাথে রয়েছে লিসেনিং এবং স্পিকিং স্কিলস। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটো স্কিলস রয়েছে, সেটা হলো কি? ভোকাবুলারি, আর সাথে রয়েছে গ্রামার। তুমি যদি গ্রামার ভালো না জানো
এবং তুমি যদি ইংরেজির ওয়ার্ড স্টক বেশি না জানো, তাহলে তুমি ইংরেজি সাহিত্য পড়তে গিয়ে বারবার বাধাপ্রাপ্ত হবা। তুমি না ওটাকে পড়ে বুঝবা, না নিজে লিখতে পারবা, না নিজে তুমি পড়ে এনজয় করবা। তার জন্য তোমাকে কি করতে হবে, আমাদের শুরু থেকেই আমরা এই দুটা বিষয়কে প্রায়োরিটি দিব। একদম শুরু থেকেই আমরা চেষ্টা করব, আমি সবসময় করি কি, প্রথম 1 থেকে 1.5 মাস আমরা গ্রামারটা নিয়ে একটু আলোচনা করি। কারণ এই গ্রামারটা যদি আমরা ধারাবাহিকভাবে একটু আলোচনা করে নিতে পারি, তাহলে পরে আমাদের কার্যক্রমগুলো আরো সহজ হয়ে যাবে। কিন্তু যদি গ্রামার আমরা না পড়ে শুরু করি, তুমি রিডিং পড়তে গেলে তোমার সমস্যা হবে, বা লিখতে গেলেও সমস্যা হবে, যেগুলো তোমাদের জেনারেলি হয়ে থাকে। এবং যারা এটাকে গুরুত্ব দিবে না, তারা কতখানি সমস্যায় পড়বে সেটা বুঝতে পারবা। তার মানে আমরা প্রথম 1 মাস আমরা গ্রামার এবং ল্যাঙ্গুয়েজকে বিশেষভাবে গুরুত্ব দিব। আর একটা বিষয় হলো, পাশাপাশি আমরা সাহিত্যটাকে কিছু কিছু করে পড়বো প্রথম দিকে, এবং এই সাহিত্য পড়তে পড়তে আমরা ভোকাবুলারিটাকে আমরা সবচেয়ে বেশি করে গুরুত্ব দেওয়ার চেষ্টা করব। হ্যাঁ, তাহলে আমাদের কাজ হবে কি, আমি গ্রামারটা হয়তো পুরোপুরি পড়াতে পারবো না, যে একদম গ্রামারের একদম 0 থেকে একদম অ্যাডভান্স পর্যন্ত আমাকে সব গ্রামার আমাকে পড়িয়ে দিতে হবে, এরকমটার সময় আমাদের থাকবে না। তবে তোমার প্রয়োজনে যে সকল বিষয়গুলো দরকার, সেন্টেন্স স্ট্রাকচার, ফ্রেজ, ক্লজ, ঠিক আছে, এর সাথে রয়েছে টেন্স, ভয়েস, ন্যারেশন, এই ব্যাপারগুলোকে, সাথে সাথে রয়েছে ট্রান্সফরমেশন, যেটা তোমাদের ইংলিশ রিডিং স্কিলসে আছে, এই বিষয়গুলোকে আমরা একটু গুরুত্বের সহিত পড়ে নেওয়ার চেষ্টা করব গ্রামারটা 1 থেকে 1.5 মাস। তারপরে আমরা ফোর্সফুলি আমাদের সাহিত্যিক যে বিষয়গুলোকে, সেগুলো আমরা জোরালোভাবে চালাবো। এবং আমাদের টার্গেট থাকে যে আমরা পুরো কোর্সটাকে 10 মাসের মধ্যে শেষ করব। কত মাস বলো? পুরো ধারাবাহিক 10 মাস শেষ করতে। হ্যাঁ, এখানে 10 মাস টেক্সট পড়া, তার সাথে কোশ্চেন আনসার প্রিপারেশন করা, এবং মোটামুটি একটা ধারাবাহিক একদম পুরো কোর্সটাকে কমপ্লিট করার জন্য আমাদের 10 মাস লেগেই যায়। ঠিক আছে, 10 মাস লেগেই যায়। তার পরবর্তীতে আমরা প্রত্যেকবার করি কি, যে ফাইনাল পরীক্ষার আগ পর্যন্ত একটা প্রিপারেশন ব্যাচ করি, বা প্রস্তুতি ব্যাচ যেটাকে বলা হয়, যেটা আমরা শুধু পরীক্ষার ফোকাস করবো। এতদিন আমরা সাহিত্য পড়েছি, বিষয়গুলোকে ধারাবাহিকভাবে সবকিছু বুঝে নেওয়ার চেষ্টা করেছি। তার পরবর্তীতে তোমাদের ইচ্ছা অথবা অনিচ্ছা, তোমরা থাকতেও পারো, নাও থাকতে পারো, পরবর্তী প্রিপারেশন ব্যাচে আমাদের টার্গেট থাকবে পরীক্ষার প্রস্তুতিমূলক একটা ধারাবাহিকভাবে পড়াশোনা করা, যেটা এবারও আমাদের চলছে। যারা এবার পরীক্ষা দেবদের জন্য দেখো এক্সাম প্রিপারেশন ব্যাচ করা হয়েছে, যেখানে অনেকে যুক্ত হয়েছে। তো এই হচ্ছে আমাদের টার্গেট। তোমাদের মোটামুটি তোমরা টোটাল 12 থেকে হয়তোবা 13 মাস সময় পেতে পারো। 12 থেকে কত? 13 মাস সময় পেতে পারো। এটা জেনারেলি হয়ে যায়, কিন্তু এর থেকে বেশি সময় আপাতত পাওয়ার সম্ভাবনাটা কম, যদি কোনো প্রাকৃতিক দুর্যোগ বা অন্য কোনো ব্যাপার না ঘটে। তাহলে মনে রাখবা যে 10 থেকে 14 মাসের মধ্যেই তোমাদের কিন্তু ফাইনাল পরীক্ষা হয়ে যাবে। ঠিক আছে? তা আজ থেকে ভাবো, তোমাদের ক্লাস শুরু হয়েছে কিন্তু অলরেডি প্রায় বলা যায় যে 10 দিন তো হয়ে গেছে নাকি ক্লাস শুরু হয়েছে, এরকম না? 1 সপ্তাহ হয়ে গেছে না? তোমাদের কলেজের ক্লাসের যে ধারাবাহিকতা যেখান থেকে শুরু, ওরিয়েন্টেশন ক্লাস, সেটা হয়ে গেছে তো নাকি? তার মানে তোমাদের টাইম, আচ্ছা এটা হয়নি কিন্তু মনে করো তোমাদের টাইম শুরু হয়ে গেছে অলরেডি। তোমাদের টাইম কিন্তু শুরু হয়ে গেছে। মনে করার কোনো কারণ নেই যে যেদিন থেকে কলেজ শুরু হবে সেদিন থেকে তুমি টাইম পাবা। তোমার টাইম কিন্তু শুরু হয়ে গেছে। তার মানে তুমি অলরেডি 1 সপ্তাহ পেরিয়ে ফেলেছো। এখন তোমার পড়াশোনা হয়েছে কিনা, বই কেনা হয়েছে কিনা, তুমি এখনো কিছুই জানো না। তাহলে দেখা যাচ্ছে শুরু করতে করতে 2 মাস চলে গেল, 3 মাস চলে গেল, তুমি কিন্তু পিছিয়ে পড়বা, বুকে দুরু হয়ে যাবে। হ্যাঁ, তুমি তখন ভয় পেয়ে যাবা কি করতে গিয়ে কি করবে, এরকমটা যাতে না হয়। তা এই হলো আমাদের একটা ব্যাপার যে আমরা কি কি বিষয়গুলো পড়বো। তাহলে আমাদের প্রথম আমরা আগামী ক্লাস থেকে আমরা গ্রামার এবং ভোকাবুলারি গুলো কিভাবে পড়বো সেটা আমরা শুরু করব। ঠিক আছে? হ্যাঁ, আর গ্রামারের জন্য আমি কয়েকটা বইয়ের কথা বলবো, যে বইগুলো তোমরা অবশ্যই সংগ্রহ করে নেবা। আমি চেষ্টা করব তোমাদেরকে ওই বইগুলো থেকে একটু পড়ানোর জন্য। এখন আমি একটু বুক লিস্টে আসি এবার, যে তোমরা কি কি বই কিনবা। অলরেডি আমি বুক লিস্ট একটা শেয়ার করেছি, হয়তোবা জানি না তোমরা ওটাকে পেয়েছো কিনা। দেখো, তোমাদের 6টা পেপার আছে। এর ভিতরে তোমাদের প্রথম যে সাবজেক্ট সেটা হলো কি ইংলিশ রিডিং স্কিলস। ইংলিশ রিডিং স্কিলসের জন্য অনেক ধরনের বই পাওয়া যায়, তবে মডেল টেস্ট বা এগুলো এখন নেওয়ার দরকার নেই। তোমরা যে বইটা নিবা সেটা হলো এটা, ইংলিশ রিডিং স্কিলস বাই প্রফেসর KM বারি অ্যান্ড MD লায়েক আলী। এই বইটা যেটা পাওয়া যায় সেটা নেবা। ঠিক আছে? এখানে বাজারে কিন্তু অনেক ধরনের বই পাওয়া যায়, এই যে বিনয় বর্মন, আতাউল হক, এই লেখা বইগুলো পাওয়া যায়।
আমি যেটা বলছি সেটা এই বইটা নিবা, আমি এই বই থেকে মেইনলি পড়িয়ে থাকি। ইংলিশ রাইটিং স্কিলসের ক্ষেত্রেও আমরা এই দুটার কথা বলি বইয়ের, কিন্তু এই প্রথম বইটা পাওয়া যায় না এখন, পাইলে পারে নিয়ে নিবা। তবে দ্বিতীয় বইটা হয়তো অ্যাভেলেবেল আছে, এই বইটা তোমরা নিয়ে নিবা। স্যার আমি দ্বিতীয় বইটা নিছি, দ্বিতীয় বইটা প্রথমটা পাইনি। কোনটা? রাইটিং স্কিলসের? হ্যাঁ রাইটিং স্কিলের হ্যাঁ প্রথমটা পাইনি। হ্যাঁ, ওই জন্য বললাম যে স্যার দ্বিতীয়টাই বলেছি, দ্বিতীয়টা নিয়ে নিবা। হ্যাঁ বলো। স্যার রাইটিং স্কিলের জন্য স্যার আমি মুজিবুর রহমান স্যারের বইটা নিছি। আচ্ছা, যদি পেয়ে থাকো তো ভালো, সব ঘুরে ফিরে একই, কপি পেস্ট, অনেকটাই কপি পেস্ট, ঠিক আছে, অনেকটা এদিক ওদিক, সমস্যা না। হয়তো দেখা যাচ্ছে তোমাদের এটা কাজে লেগে যাবে। লেকচারের বই পাওয়া যায়, এই যে মুজিবুর রহমান পাওয়া যায়, তবে এইটা অ্যাভেলেবেল বিধায় আমি এইটার কথা বলছি। তবে আগেরটা পেলে তুমি আগেরটা নিয়ে নিবা, সমস্যা না। এবার আছে ইন্ট্রোডাকশন টু পোয়েট্রি। পোয়েট্রির এক ভলিউমে একটা বই পাওয়া যায় ইন্ট্রোডাকশন টু পোয়েট্রি নামে, ঠিক আছে। আগে দুইটা ভলিউম ছিল, ভলিউম 1 ভলিউম 2। যদি কেউ পুরনো বই নিতে চাও তাতে কোনো সমস্যা নেই, পুরনো বইও নিতে পারো। তবে নতুন বই এখন একসাথে পাওয়া যায়, ভলিউম 1 এবং 2 এর যে 20টা পয়েন্ট সেটা একবারে দেওয়া আছে, ঠিক আছে। তারপর হচ্ছে ইন্ট্রোডাকশন টু প্রোজ, ফিকশন এন্ড নন ফিকশন, এর জন্য একটা বই পাওয়া যায়, এটা এখানে সবগুলোই আছে। তবে নভেল যেটা, সে নভেলের টেক্সটটা কিন্তু তোমাদের এই প্রথম বইয়ে নেই। এর জন্য যদি কেউ নভেলটা পড়তে চাও তাহলে টেক্সটটা অবশ্যই নিজে কিনে নিবা, এবং এই টেক্সটে যেহেতু সামারি বা কোশ্চেন আনসার নেই, তার জন্য এর একটা পাওয়া যায় যেটা বলা হয়, দেখো রামজিলালের লেখা, হ্যাঁ রামজিলাল বা ডক্টর সেনের লেখা একটা ক্রিটিক্যাল বুক পাওয়া যায়। এই জন্য যদি কেউ সাইলাস মার্ডার থেকে পড়তে চাও তাহলে এই দুই বইটা কিনে নিতে হবে। যদি টেক্সট পড়তে চাও তো কিনবা, টেক্সট না পড়তে চাইলে কেনার দরকার নেই। তবে আমি বলবো যে যথাসম্ভব তোমরা একটু চেষ্টা করবা টেক্সটটাকে পড়ার জন্য। প্রথম প্রথম খুব কষ্ট হবে, বারবার ডিকশনারি ঘাঁটতে হবে, কিন্তু তুমি চেষ্টা করবা পড়তে, তাহলে তোমার ওয়ার্ড স্টকটা কিন্তু বাড়বে। তুমি যদি ইংরেজি নিয়ে পড়া শুরু করেছো, তার জন্য পাহাড় ঠেলার মতো করে ঠেলতে হবে, ঠেলে পাহাড় সরাতে হবে, এরকম আর কি। এইভাবে তোমাকে ইংরেজির ওয়ার্ড স্টক কিন্তু বাড়াতে হবে। তাহলে এই হলো আমাদের প্রথম চারটার ব্যাপারে ইনস্ট্রাকশন, যে কোন কোন বই তোমরা নিবা। আমি এটা শেয়ার করে দিব গুগল ক্লাসরুম গ্রুপে, দেখে নিবা। এরপর হচ্ছে ইন্ট্রোডাকশন টু সোশিয়োলজি, সোশ্যাল ওয়ার্ক বা পলিটিক্যাল থিওরি বা হিস্ট্রি অফ দ্য ইমার্জেন্স অফ ইন্ডিপেন্ডেন্ট বাংলাদেশ। এগুলোর জন্য টেক্সট বই বলে কোনো টেক্সট বই নাই, আসলে টেক্সট বুক বলে কিছু নাই বোর্ড কর্তৃক বা বিশ্ববিদ্যালয় কর্তৃক। তবে অনেকগুলো রাইটারের বই আলাদা আলাদা পাওয়া যায়। তোমরা যে কোনো একটা রাইটারের বই তোমরা নিয়ে নিতে পারো, তার সাথে সাথে একটা গাইড বই নিয়ে নিতে পারো। আমি যেহেতু চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন আনসার দিয়ে দিব, তাই তোমাদের কাজ হবে ওই চ্যাপ্টারের টেক্সটটা আগে পড়ে ফেলা, তারপরে গাইড বই থেকে আমি যে সকল ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো বলে দিব, সেই গাইড বই থেকে তুমি ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো পড়ে নেবা। এখন কোন গাইড বই কিনবা? আমি আসলে এখানে গাইড বই একটা ব্যবহার করতাম লেকচার, ওটা অ্যাভেলেবেল পাওয়া যায় না দেখি, তাই তোমাদের দিগদর্শন হোক বা হচ্ছে জ্ঞানগৃহ হোক, আরও বিভিন্ন ধরনের বই পাওয়া যায়, তোমরা যে কোনো একটা কিনে নিবা, ঠিক আছে। যে কোনো একটা কিনে শুরু থেকেই কিনে নাও কিন্তু, কারণ আমি এক সপ্তাহ টাইম দিব বই কেনার জন্য, তারপর থেকে কিন্তু আমি ইম্পর্টেন্ট কোশ্চেন দিয়ে যাব, তোমরা পরে থেকে পড়তে শুরু করবা। পরে যেন বলো না যে স্যার আমার এখনো বইটা কেনা হয়নি। আমি কারণ এই দুটাতে আমি চেষ্টা করছি যে তোমরা অবশ্যই যেন এ বা এ প্লাস পাও এই দুটা সাবজেক্টে। যদি এ বা এ প্লাস পেতে পারো তাহলে তোমার একটা ভালো রেজাল্ট চলে আসবে। কিভাবে ভালো রেজাল্ট করতে হবে না করতে হবে সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা চলবে। তো আশা করি কথাগুলো বুঝতে পেরেছো বইয়ের ব্যাপারে। তাহলে বইয়ের ব্যাপারে আর কোনো কথা আছে এই পর্যন্ত? এটা গেল হচ্ছে আমাদের একাডেমিক স্টাডির বই। দেখো আমি বইকে দুই ভাগে ভাগ করেছি, একটা হচ্ছে বুকস ফর একাডেমিক স্টাডি। এই একাডেমিক স্টাডির হেল্পের জন্য, ইংলিশ বোঝার জন্য আমাদের কিছু বইয়ের প্রয়োজন হয়। তবে আমি বলবো এই যে অ্যান এবিসি অফ ইংলিশ লিটারেচার বাই ডক্টর মফিজুর রহমান, এই বইটা তোমরা অবশ্যই কিনে নিবা। বাকিগুলো যদি মনে হয় তোমরা পড়বা, তোমরা পড়ার জন্য নিজ দায়িত্বে এই বইগুলো কিনে নিতে পারো, ঠিক আছে, এই বইগুলো কিনে নিতে পারো। তবে আমি সবসময় বলছি প্রথম বইটা যেন সবার কাছে থাকে, কারণ এটা সব সময়ের জন্য কাজে লাগবে। একদম বিসিএস বা সরকারি চাকরির পরীক্ষা যদি দিতে চাও, তারপরে এই বইটা কিন্তু তোমাকে যথেষ্ট পরিমাণে হেল্প করবে এইটা। তো এই পর্যন্ত, যদি কারো কোনো কথা থাকে বলো, তারপরে গ্রামার বই বা ডিকশনারি বিষয়ে আসছি। স্যার আমি বইগুলো পুরনো নিছি, কোনো সমস্যা হবে? না, কোনো সমস্যা নেই। যদি কেউ পুরনো বই নাও তাতেও কোনো সমস্যা নেই, ঠিক আছে। আচ্ছা, তবে এই যে গাইডগুলো দয়া করে পুরনো নিবা না। যদি কেউ গাইড নিতে চাও তো আপডেট গাইডটা নিবা, আপডেট গাইড নিবা, ঠিক আছে। তবে আপডেট গাইড হয়তো পাওয়া যাবে না, কারণ এখনো তো পরীক্ষা হয়নি। এবার যারা ফার্স্ট ইয়ারে, তাদের পরীক্ষা হতে এখনো হয়তো 2-2.5 মাস বাকি আছে। তাদের কোশ্চেনটা তুলে দিবে, তারপরে আপডেট হবে, এটা অনেক দেরি, তাদের প্রায় 3-4 মাসে একটা দেরি হয়ে যাবে।
এই দেরিটা যাতে না করতে হয় এই জন্য তোমরা দরকার হলে পুরনোই কিনে নাও, কোনো সমস্যা নাই, পুরনোই কিনে নাও। পরে যদি কোনো কিছু পরিবর্তন এদিক ওদিক হয় সেটা পরে দেখা যাবে, কারণ 3-4 মাস সময়টা অনেক, কারণ এতদিন পিছিয়ে পড়তে গেলে অনেক দূর পিছিয়ে পড়বা, কিন্তু তখন অনেক চাপ পড়ে যাবে। হ্যাঁ, এইটা হলো ব্যাপার। আচ্ছা, এবার হচ্ছে গ্রামার বই কি কি নেবা। নিজ দায়িত্বে পড়ার জন্য আমি অনেকগুলো গ্রামার বইয়ের এখানে রেফারেন্স দিয়েছি, তোমরা চেষ্টা করবা নিজ দায়িত্বে গ্রামার পড়ে নেওয়ার জন্য। তবে আমি যে গ্রামার পড়াবো এই গ্রামার পড়ার জন্য তোমরা এই বইটা একটু সংগ্রহ করবা সবাই, লার্নিং ইংলিশ দ্য ইজি ওয়ে। সবাই বুঝতে পারছো? লার্নিং ইংলিশ দ্য ইজি ওয়ে, এই বইটাতে সেন্টেন্স স্ট্রাকচার, ফ্রেজ, ক্লজ এইগুলোকে সুন্দরভাবে আলোচনা করা আছে, বিশেষ করে ক্লজ এবং সেন্টেন্স স্ট্রাকচার। তো আমি এই বইটা থেকে তোমাদেরকে পড়াবো, যেহেতু গ্রামার, তো বইটার দাম বেশি হবে না, হয়তো 200 টাকা সর্বোচ্চ, বা জানি না, একটু ছোট বই আর কি, তার থেকে কম বেশি হতে পারে, আমার এখন দামটা জানা নেই। আর বাকি যে বইগুলো আছে, বিশেষ করে কেউ যদি প্রিপোজিশন শিখতে চাও একটা প্রিপোজিশনের বই নিয়ে নিবা, কেউ যদি মনে হয় ফ্রেজ ইডিয়ম শিখতে চাও তাহলে ইংলিশ বা বাংলায় যদি কোনো বই থাকে সেগুলো নিয়ে নিজের মতো করে প্রতিনিয়ত পড়ার চেষ্টা করবা। ঠিক আছে, প্রতিনিয়ত পড়ার চেষ্টা করবা, দেখবা যে তোমার ওয়ার্ড স্টক কিন্তু বেড়ে যাচ্ছে। এছাড়াও দেখো বিভিন্ন সেন্টেন্স স্ট্রাকচার বা প্যাটার্নগুলো পড়ার জন্য এই যে দেখো প্র্যাকটিক্যাল ইংলিশ গ্রামার বাই থমসন অথবা মার্টিনেট, তারপর হচ্ছে গাইড টু প্যাটার্ন অফ ইউসেজ ইন ইংলিশ বাই এস হর্নবি, এরকম অনেকগুলো বই কিন্তু আমি দিয়েছি। তোমরা চেষ্টা করবা এই 4 বছরে, হ্যাঁ, এই অনার্স লেভেলে 4 বছরে এই প্রত্যেকটা বই কিনে একবার করে রিডিং দিয়ে ফেলা। তাতে দেখবা যে তোমার একটা গ্রামার মানে ইংলিশ সাহিত্যের পাশাপাশি গ্রামারের একটা কিন্তু বেস তৈরি হয়ে যাবে, যেটা অনেকেরই হয় না, কারণ তোমরা সাহিত্য পড়তে গিয়ে গ্রামারকে অনেক সময় গুরুত্ব দাও না। এই কারণেই গ্রামারের দুর্বলতা কিন্তু অনার্স শেষ করার পরেও থেকে যায়। অনার্স মাস্টার শেষ করেও একটা সঠিক সেন্টেন্স লিখতে পারে না, এমনও আছে স্টুডেন্ট। ঠিক আছে, মানে গ্রামার তারা বোঝে না বলে, সাহিত্যের গল্প তার জানা আছে কিন্তু তারা দেখা যাচ্ছে লিখতে পারছে না, কারণ কি গ্রামার বা ভোকাবুলারি এই বিষয়গুলো যথেষ্ট গুরুত্ব তারা দেয়নি বলে। এটা কিন্তু বাস্তব, আমি এমনি বলছি না কথাটা, এটা একদম বাস্তব কথা। ঠিক আছে, তাহলে এই গ্রামারে আমি যেটা বললাম আপাতত যে বইটা লাগবে সেটা অবশ্যই এই বইটা তোমরা সবাই কিনে নিবা। হ্যাঁ, কিনে নিবা, যদিও আমি শীট দিব তারপরে এই বইটা জরুরি। এরপর হচ্ছে ডিকশনারি। ডিকশনারিতে এখন ছেলে মেয়ে আর কিনতেই চাও না তোমরা, কারণ সবার হাতেই মোবাইল ফোন আছে, স্মার্টফোন আছে, এই জন্য ডিকশনারি কেনার আর প্রয়োজন হয় না। তবে আমার মনে হয়েছে একটা বই ডিকশনারি থাকা উচিত, কারণ কি আমি যে ওয়ার্ড মিনিংগুলো লিখতে দিব তোমাদের ইংলিশ টু ইংলিশ ওয়ার্ড মিনিং লিখতে হবে, এটা গুগলে সার্চ দিয়েও পাওয়া যেতে পারে, অথবা তোমার কোনো ইংলিশ বই থাকতে পারে, ডিকশনারি থাকতে পারে। ঠিক আছে, আমি সবসময় বলি যদি কারো টাকা পয়সার সমস্যা না থাকে তবে হাতের কাছে হয়তো ডিকশনারি মুখস্থ করতে হয় না, কিন্তু প্রয়োজন, হঠাৎ করে একটা প্রয়োজন হয়ে গেল, দেখা যায় ডিকশনারি থাকলে ওই প্রয়োজনটা তোমার সাথে সাথে মিটে গেল, তা নাহলে তুমি অপেক্ষায় থাকবা বা দেরি হবে এমন একটা। এটা একটা টুলস বলা হচ্ছে, একটা টুলস থাকলে কি হয় আমাদের পড়াশোনা করা অনেকগুলো সহজ হয়ে যায়। তো সেই হিসাবে কিছু কিছু টুলস আমাদের হাতের কাছে থাকা উচিত। তো সেই হিসাবে দেখো ডিকশনারির ভাবটা দেখো, একটা হচ্ছে প্রথমে হচ্ছে ইংলিশ টু ইংলিশ, তারপর হচ্ছে ইংলিশ টু বাংলা, তারপর হচ্ছে বাংলা টু ইংলিশ, তারপর হচ্ছে বাংলা টু বাংলা। এই যে 4টা ডিকশনারি, এই 4টা ডিকশনারি আমার মনে হয় একজন ভালো স্টুডেন্টের বাড়িতে থাকা উচিত। এখন বাকিটা তোমরা কিনবা কি কিনবা না সেটা তোমাদের নিজস্ব ব্যাপার, তবে অবশ্যই আমি বলবো অন্তত 2টা তো থাকাই উচিত। একটা হচ্ছে ইংলিশ টু ইংলিশ অক্সফোর্ড অথবা ক্যামব্রিজ যে কোনো একটা নিয়ে নিবা, আর ইংলিশ টু বাংলা বাংলা একাডেমি নিবা, অন্য কোনো ডিকশনারি যেন নিও না। ঠিক আছে, ইংলিশ টু ইংলিশ অক্সফোর্ড অথবা ক্যামব্রিজ আর ইংলিশ টু বাংলা বাংলা একাডেমির, এছাড়া আর অন্য কোনো ডিকশনারি নেওয়ার দরকার নেই যদি নিতে চাও। জি স্যার, আলহামদুলিল্লাহ নিছি এই দুইটা। আচ্ছা, আর বাকিগুলো এখন তোমার স্যার ইচ্ছা। অক্সফোর্ডের যেটা ডিকশনারি ওটা কি পুরাতনটা নিলে হবে? হ্যাঁ, পুরনো নিলেও চলবে, কোনো সমস্যা নাই, পুরনো হলেও চলবে, তবে দেখে নিবা যে মানে অরিজিনাল কিনা। ঠিক আছে, অরিজিনালে কিন্তু পেজগুলো খুবই পাতলা এবং একটু দামটা বেশি। ঠিক আছে, দামটা বেশি, আর নকলগুলো পেজ প্রিন্টগুলো ভালো হয় না, অল্পতে নষ্ট হয়ে যায়, এরকম কিছু থাকে। এই জন্য তোমরা চেষ্টা করবা যে অরিজিনালগুলো নেওয়া যায়, কারণ তোমার ইংলিশ অরিজিনাল মনে হয় আমার তো 1500 টাকা নিচ্ছে। হ্যাঁ, একটু বেশি দাম নেবে। এখন বিষয়টা হলো, একটা বিষয় বলি যে তুমি যখন ইংরেজিতে ভর্তি হয়েছো তখন ইংরেজি তোমার, তখন তুমি নিজের মতো করে ভাবতে শেখো, ইংরেজি ডিপার্টমেন্ট, ইংলিশ বই, ইংরেজি ভাষা, ইংরেজি পড়া বন্ধু বান্ধব, তাই তো, মানে সবকিছুকে নিজের মতো করে ভাবতে থাকবে। একটা ইংরেজি গ্রামার বই নতুন পাইলেই নিয়ে নিবা, নিয়ে একবার করে রিডিং করে দিবা, দেখবা যে অনেক কিছু বুঝে গেছো। একদমই না পড়ার চেয়ে একটা বই যদি তুমি 50%ও বোঝো, দেখবা যে ওই বইটা আবার দ্বিতীয়বার পড়লে তুমি তার থেকে আরো 20% বেশি বোঝা যাচ্ছ। অতএব একটু
চেষ্টা করতে হবে, তোমাকে নিজ দায়িত্বে পড়াশোনা করে নিতে হবে, কেউ তোমাকে কিন্তু হেল্প করবে না। আর অনেকের কলেজের ব্যাপারে তোমরা অনেক কিছু বলে থাকো, হ্যাঁ কলেজে অনেক প্রবলেম থাকে, অনেক সমস্যা থাকে, ধারাবাহিকভাবে ক্লাসগুলো অনেকের ক্ষেত্রে হয় না ইত্যাদি কমপ্লেইন থাকে। তো সব কিছু পেরিয়ে গিয়ে আমাদের নিজ দায়িত্বে পড়াশোনাগুলো করে নিতে হবে, এইটা হলো সবচেয়ে বড় কথা, এর থেকে আর কোনো কথা নেই, ঠিক আছে? আচ্ছা, এই হলো বুক লিস্টের ব্যাপার। এখন বুক লিস্টের ব্যাপারে যদি কোনো কথা থাকে একটু বলো আমাকে, যদি কারো কোনো কিছু বুঝতে অসুবিধা হয়। স্যার আমি অক্সফোর্ডের মধ্যে কিছু বুঝতেছি না, কিন্তু সবগুলো ইংলিশ টু ইংলিশ। হ্যাঁ, ইংলিশ টু ইংলিশ কয়েকদিন পড়তে পড়তে বুঝে যাবা। ভাবতে হবে না যে আমি নতুন একটা জগতে প্রবেশ করছি, তাই না? আমার ভাষা নতুন, আমার কালচার নতুন, তাই না? অতএব সবকিছুই নতুন। এক্ষেত্রে তোমাকে কিন্তু সময় দিতে হবে, কারণ আজকের কথা মনে রাখো, আজকে যে নতুনত্ব, আজ থেকে 5-6 মাস পরে গিয়ে তুমি বুঝতে পারবা যে না অনেকখানি তোমার ইমপ্রুভমেন্ট হয়ে গেছে, আর এর জন্য তোমাকে চেষ্টা করতে হবে। অতএব নতুন লাগলে ভয় পাওয়ার কোনো কারণ নেই, জাস্ট একটু লেগে থাকো, তোমার ডেভেলপমেন্ট অবশ্যই হবে। হ্যাঁ, আচ্ছা, এটা গেল বইয়ের ব্যাপার নিয়ে। আর কারো কোনো কথা আছে? স্যার, হ্যাঁ বলো। যে ইংলিশ প্রোজের যে পুরাতন বইটা আছে ওইটার মধ্যে তো এই যে নোভেলটা নাই, তো না। নোভেলটা কি এক্সামের জন্য গুরুত্বপূর্ণ? এই কথাটা তো আসলে এভাবে বলা যায় না। এখন তুমি যদি মনে করো যে না তুমি নোবেলটা পড়তে খুবই আগ্রহী, পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ কি, পরীক্ষাতে কোশ্চেন থাকবে মনে করো 8টা, তোমাকে লিখতে হবে 5টা। এখন নোবেল থেকে একটা কোশ্চেন আসবে, তুমি ওটা নাও লিখতে পারো, তাই নাকি? তুমি যদি মনে করো ওখান থেকে আমি কোশ্চেন আনসার করবো না, তাহলে তোমার ওটা পড়ার দরকার নেই। কিন্তু আমি বলছি কি যে তোমার বইটা পড়া উচিত কিসের জন্য, শুধু পরীক্ষার জন্য না। অন্তত ওইটা পড়লে পরে তুমি অনেক ওয়ার্ড জানবা, একটা নভেল পড়া শিখবা, মানে একটা সাহস হবে। কিন্তু হ্যাঁ, সবাই সাহস করে না, কিন্তু এটা পড়ার তুমি যদি ফিনিশ করো একবার, দেখবা যে তোমার কতখানি সাহস বেড়ে যায়, যে ইংলিশ বই দেখলে যে একটা ভয়, এই ভয়টা কিন্তু কেটে যাবে। অতএব তুমি পরীক্ষায় লেখো আর না লেখো সেটা বড় কথা না, অন্তত টেক্সটটা নিয়ে যদি পড়ার চেষ্টা করো মনে হয় অনেক ভালো হয়। আপাতত মানে এগুলা পড়ে যদি একটা মানে পড়া কিভাবে পড়বে এগুলা যদি আগে বুঝে নি, পরে ওটা নিলে তো না একটু কোনো সুবিধা হবে। সমস্যা নেই। হ্যাঁ, তোমার মতো করে তুমি নিয়ে নিবা, আর আমি তো সবগুলো বই একসাথে পড়াবো না, তাই যদি একবারে বই নাও নিতে পারো তাও সমস্যা না, ধারাবাহিকভাবে নিবা, তাই না? ধারাবাহিকভাবে নিবা, এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, আর কারো কোনো কথা? আচ্ছা, যদি আর কারো কোনো কথা না থাকে তাহলে আমরা অন্য একটা কথায় চলে আসি। তাহলে আমি বললাম কি, আমরা প্রথমত 1 থেকে 1.5 মাস আমরা চেষ্টা করব গ্রামার গুলোকে পড়ার জন্য। হ্যাঁ, গ্রামারের কয়টা জিনিস পড়বো আমরা, বিশেষ করে 4টা জিনিসকে আমরা গুরুত্ব দিব। একটা হচ্ছে প্রথমে সেন্টেন্স স্ট্রাকচার, তারপরে হচ্ছে আমাদের ক্লজ ফ্রেজ, তারপরে ক্লজ, তারপর হচ্ছে ভার্ব রিলেটেড টেন্স, ভয়েস, ন্যারেশন। কারণ এই জায়গাতেই তোমাদের ভুলগুলো মেইনলি হয়ে থাকে। আর বাকি পার্শ্ব স্পিচ যেগুলো আছে সেগুলো তোমরা নিজ দায়িত্বে ছোট কালের যে বইগুলো আছে সেই ছোট কালের বইগুলো একটু ঘাটাঘাটি করবা, দেখবা যে অনেক কিছু তোমরা জেনে যাবা, কারণ ইংরেজি তোমার, এইটা ভেবে পড়াশোনা করতে হবে। আচ্ছা, তো এইভাবে এখন আমি তোমাদের ধারাবাহিকভাবে এখানে একটা হোমওয়ার্কের একটা ব্যাপার থাকবে, সেই হোমওয়ার্কগুলো দিয়ে যাব। আমাদের সেকেন্ড হোমওয়ার্কটা হয়ে থাকে হচ্ছে ওই যে তোমাদের যেগুলো বাংলা সাবজেক্ট আছে ওইগুলো চ্যাপ্টার ওয়াইজ, যেহেতু আমি 1 সপ্তাহ টাইম দিব বইটা কেনার জন্য, এই জন্য আমি এখন আপাতত দিচ্ছি না, তোমরা বইগুলো কিনে নাও, তাই তো? প্রথমে তোমরা কিনবা হচ্ছে হিস্ট্রি অফ দ্য ইমার্জেন্স অফ ইন্ডিপেন্ডেন্ট বাংলাদেশ। আর একটা বিষয় বলি, এই সাবজেক্টগুলোর প্রত্যেক 3 চ্যাপ্টার শেষ হয়ে যাওয়ার পর আমি একটা করে ক্লাস টেস্ট নিই। 3টা চ্যাপ্টার পড়া হয়ে যাবে, একটা করে টেস্ট নিব, তারপরে 3টা চ্যাপ্টার পড়া হবে, আমি একটা করে টেস্ট নিব, ঠিক আছে? এবং টেস্টগুলো কিন্তু তোমাকে দিতে হবে। টেস্টগুলো কিভাবে দিবা, কি হবে না হবে ওগুলো আমি পরে কথা বলবো, আজকে না। তো দেখো, এই হলো আমাদের মোটামুটি আলোচনা আর কি, যে আমরা কিভাবে পড়বো, কি কি পড়বো, এই বিষয় নিয়ে আলোচনা। এখন তোমাদের যদি কোশ্চেন থাকে এক এক করে হাত তোলো, অন্যান্য কোশ্চেন থাকলে হাত তোলো, আমি একটা একটা করে আনসার দেওয়ার চেষ্টা করবো। আর ক্লাসে তোমরা অবশ্যই নিয়মিত হবা। হ্যাঁ, নেটওয়ার্ক বা কারেন্ট বা এই জাতীয় সমস্যা ছাড়া একটু অবশ্যই নিয়মিত হবা। আমি চেষ্টা করব যে তোমাদেরকে একটা ভালো অবস্থানে নিয়ে যাওয়ার জন্য। আচ্ছা, তোমাদের কারো কোনো কথা নাই? আচ্ছা, তো যদি কথা না থাকে, এখন যে বিষয়টা আমি বলবো তোমরা একটু ভালো করে খেয়াল করবা, ঠিক আছে?
সেটা হলো, আমি দেখো একটা জিনিস তোমাদের একটু দেখাই ফেসবুক থেকে। কি ব্যাপার? একটু অপেক্ষা করো, নেটওয়ার্কের জন্য খুবই ঝামেলা দেখতেছি, আসে না ফেসবুক। তো দেরি লাগলে হয়। ওহো, একটু মোবাইলটা দাও তো, একটু অপেক্ষা করো, আমি তোমাদের একটা জিনিস দেখাতে যাচ্ছি, একটু খেয়াল করো। তো সমস্যা। দেখো আমি তোমাদের ইনবক্সে এই মেসেঞ্জার গ্রুপে একটা পেজ শেয়ার করেছি, হ্যাঁ সবাই কি দেখতে পাচ্ছ? এটা দেখছো? তোমাদের কাজ হবে আগামী দিন থেকে এই কাজটা করা, হ্যাঁ যে একটু বুঝে নাও সবাই বিষয়টা, যেটা ডেইলি হোমওয়ার্ক হিসেবে থাকবে। এটা হবে ডেইলি হোমওয়ার্ক, হ্যাঁ যে তোমরা, আচ্ছা প্রথমত আমার কথা সবাই শুনতে পাচ্ছ কিনা? শোনা যাচ্ছে? জি স্যার, শুনতে পাচ্ছি। তাহলে এটা দেখো ডেইলি হোমওয়ার্ক হিসেবে থাকবে, তিনটা বিষয় থাকবে। সেটা হলো, এটা হচ্ছে ভোকাবুলারিকে বাড়ানোর জন্য এবং এটা রিডিং স্কিলসের সাথে রিলেটেড। একটা হচ্ছে ওয়ার্ড মিনিং, মানে প্রতিদিন কমপক্ষে 5টা করে ওয়ার্ডের মিনিং তোমাদের লিখতে হবে।
প্রতিদিন কয়টা করে ওয়ার্ডের মিনিং? 5টা করে ওয়ার্ডের মিনিং ইংরেজিতে লিখতে হবে। ইংরেজিতে লেখার পর সেটাকে এইভাবে লিখে আমাকে সাবমিট করতে হবে। তাহলে প্রথম হচ্ছে 5টা ওয়ার্ডের মিনিং, 2টা ওয়ার্ডের ফরমেশন। ফরমেশন মানে হচ্ছে একটা ওয়ার্ডের কি কি ফর্ম হয়, ভার্ব, অ্যাডজেক্টিভ, নাউন, অ্যাডভার্ব, এইভাবে করে 2টা ওয়ার্ডের ওয়ার্ড ফরমেশন লিখতে হবে। আর হচ্ছে 5টা করে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বা গ্রুপ ভার্ব লিখতে হবে ইংলিশে মিনিং সহ। ইংলিশে মিনিং সহ। এবার আমি আরেকবার একটু বলি, একটু বুঝিয়ে দিই। এটাকে বলা হচ্ছে ডেইলি হোমওয়ার্ক এবং এটা সবাইকে করতে হবে। প্রথমটা হলো ওয়ার্ড মিনিং অফ 5 ওয়ার্ডস। সেটা কিসে? ইন ইংলিশ। তাহলে ইংরেজিতে যে কোনো 5টা ওয়ার্ডের মিনিং তোমাদেরকে লিখতে হবে। এটা তুমি এখন কোথা থেকে লিখবা? যে কোনো একটা ওয়ার্ডের মিনিং জানার জন্য তুমি গুগলে চলে যাবা। যদি ইংলিশ ডিকশনারি না থাকে তোমাদের কাজ হবে তোমরা চলে যাবা হচ্ছে গুগলে। গুগলে গিয়ে সার্চ দিবা। মনে করো আমি একটা ওয়ার্ড বললাম, এই ওয়ার্ডটার হলো মনে করো যে আমি বললাম হচ্ছে মনে করো এডুকেশন। এডুকেশন এর লিখবো হচ্ছে মিনিং। এটার মিনিংটা কি? দেখো এইখানে এই মিনিংটা দেওয়া আছে। মিনিংটা কি? The process of receiving or giving systematic instruction, especially at a school or university. তাহলে এইটাকে আমি করব কি, দেখে নিয়ে আমার এই এডুকেশন শব্দটার পাশে আমি করব কি, এটা দিয়ে দিব। আমি খাতায় লিখবো, ঠিক আছে? তো খাতায় লিখবো এইভাবে প্রতিদিন কয়টা করে ওয়ার্ড বলো তো? 5টা করে। 5টা করে ওয়ার্ড। তাহলে 5টা করে ওয়ার্ড যদি তুমি লেখো তাহলে মাসে কয়টা ওয়ার্ড লেখা হবে? 150টি। 150টি ওয়ার্ড। তার ভিতরে তুমি প্রতিদিন লিখতে লিখতেই তোমার একটা আইডিয়া হয়ে যাবে যে কিভাবে মিনিং লিখতে হয়। তখন তুমি দেখবা যে অন্য ওয়ার্ডের মিনিংগুলো তুমি অটোমেটিকলি শিখে যাচ্ছ, লিখে ফেলতেছো। এইভাবে প্রতিদিন 5টা করে ওয়ার্ডের মিনিং লিখতে হবে। এরপর হচ্ছে ওয়ার্ড ফরমেশন, 2 নম্বর। ওয়ার্ড ফরমেশন সেটা কি জিনিস? মনে করো এডুকেশন, এই শব্দটার আমি 4টা ফর্ম জানবো। প্রথমে আমি লিখবো হচ্ছে ভার্ব। তাহলে ভার্ব ফর্ম কি? তাহলে আমি লিখলাম মনে করো এডুকেশন, সরি এডুকেশন। এটা হচ্ছে কি ফর্ম বলো তো? এডুকেট হচ্ছে ভার্ব, তাই তো? ভার্ব। হ্যাঁ, এডুকেট হচ্ছে ভার্ব। জি। তাহলে আমি লিখলাম ভার্ব। এর নাউন ফর্ম কি জানা আছে? এডুকেশন। এটা হচ্ছে কি নাউন ফর্ম। এর অ্যাডজেক্টিভ ফর্ম কি জানা আছে? এডুকেশনাল। Educated. হ্যাঁ, এডুকেশনাল বা এডুকেটিভ। এডুকেটিভ, তাই তো? অথবা অ্যাডজেক্টিভ আমরা পাস্ট পার্টিসিপল করেও বলতে পারি কি এডুকেটেড, হ্যাঁ? বা আনএডুকেটেড আমরা বলতে পারি না? আনএডুকেটেড আমরা বলতে পারি কি ইল এডুকেটেড। অনেক হয় কিন্তু এইভাবে। দেখো তুমি যখন জানলা তখন কতগুলো ওয়ার্ড অলরেডি তুমি জেনে গেলা। দেখো অটোমেটিক তুমি স্যার লিটারেট হয় না, ইলিটারেট না, ওটা তো এডুকেশনের সাথে রিলেটেড না। ওটা এডুকেশনের সাথে রিলেটেড না, ঠিক আছে? হ্যাঁ, ওটা শুধু এডুকেশন, ওটা আবার লিটারেসির সাথে রিলেটেড। তারপর বলবো অ্যাডভার্ব, এডুকেশনালি। এইটা তুমি এখন হ্যাঁ, এইগুলো তুমি এখন কোথা থেকে শিখবা, কোথা থেকে জানবা যে কোনটা কোন ফর্ম হয়? এটা তোমরা গুগল থেকে সার্চ দিয়ে জানতে পারো, অথবা তোমাদের যদি যে ভালো মানের ডিকশনারি থাকে সেই ডিকশনারিতে কিন্তু এগুলো বলা আছে, ঠিক আছে? তো ওই যে বাংলা একাডেমি ডিকশনারি কিনলে তুমি একটা ওয়ার্ডের কি কি ফর্ম থাকে সেই ওয়ার্ডের ফর্মগুলো কিন্তু দেওয়া আছে। এইভাবে করে কয়টা ওয়ার্ডে লিখবা? টোটাল 2টা ওয়ার্ডের। সবগুলো ওয়ার্ডের সব। স্যার এগুলো কি ডেরিভেটিভ? হ্যাঁ বলো। হ্যাঁ, এগুলো কি ডেরিভেটিভস? না, ডেরিভেটিভ। হ্যাঁ, ডেরিভেটিভ বলা হচ্ছে। ডেরিভেটিভ মানে হচ্ছে যেখান থেকে মৌলিক ওয়ার্ডটা, যেগুলো একটা থেকে আরেকটা ওয়ার্ডের সৃষ্টি হয়েছে, ঠিক আছে? ইয়েস স্যার। হ্যাঁ, তো এইগুলো তোমরা কি করবা? প্রতিদিন 2টা করে ওয়ার্ডে লিখবা। তার মানে মাসে প্রায় 60টা ওয়ার্ড তুমি এইভাবে শিখছো। তাহলে 60টা ওয়ার্ডের ক্ষেত্রে যদি আমি এরকম করে 3টা করে ওয়ার্ডের কথা ভাবি তাহলে কত করে ওয়ার্ড হচ্ছে? 360 কত? 180টা ওয়ার্ড। আবার এদিকে তুমি মিনিং জানছো 5টা করে, 150টা ওয়ার্ড। তার মানে কত? 300 ওয়ার্ড। আবার তোমার আরেকটা কাজ হলো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বা গ্রুপ ভার্ব। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অথবা
গ্রুপ ভার্ব, এগুলো কখনো পড়ছো? গ্রুপ ভার্ব, এগুলো ইন্টারের উপর দেখছিলাম, ইন্টারে একটু একটু পড়ছিলাম। হ্যাঁ ওইগুলো খুবই জরুরি। হ্যাঁ, উইথ মিনিংস ইন ইংলিশ, ইংলিশ মিনিং সহ লিখতে হবে। উইথ মিনিং, সরি, ইংলিশ কয়টা? 5টা করে, 5টা, 5 অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অথবা গ্রুপ ভার্ব, তাই তো? অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হতে পারে, গ্রুপ ভার্ব হতে পারে, ইংলিশ মিনিং সহ 5টা করে লিখতে হবে। লিখে এই যে পেজটা আমি দেখালাম, এরা যেমন লিখতে থাকে যে গ্রুপ ভার্ব, হোল্ড আপ মানে কি ওয়েট অর ডিলে, কিপ আপ মানে প্রিভেন্ট ফ্রম কামিং, কিপ আপ মানে স্টে, ইভেন অর অ্যাহেড, লে ডাউন মানে পুট ডাউন সামথিং, রেখে দেওয়া, হোল্ড আউট মানে সারভাইভ। এরকম করে ডিকশনারি থেকে হোক, যেখান থেকে হোক, তুমি সংগ্রহ করে প্রতিদিন লিখবা এবং তারিখ সহ। দেখো ডে লিখছে কত? 257তম দিন। হ্যাঁ, এটা দেখো, চিন্তা করো, আইডি নম্বর এত, নাম, আইডি নম্বর এবং ডে কত, দেখো 257তম ডেতে লিখছে, তাহলে কতগুলো ওয়ার্ডে সে লিখেছে এভাবে। এবং এই জিনিসটা কিন্তু আলটিমেটলি কতখানি হেল্প করবে সেটা তুমি বুঝতে পারবা ওই গোলে পৌঁছানোর, মানে ওই জায়গায় পৌঁছানোর পরে যে তোমার কাজে লেগেছে কিনা। এটা করতে একটু সময় লাগবে, কষ্ট হবে প্রথম দিকে, কিন্তু আস্তে আস্তে তুমি এগুলো করতে শিখে যাবা। এইভাবে তোমার ভোকাবুলারি পার্টটাকে আমরা সাপোর্ট দিব। তার মানে প্রায় মাসে 500 থেকে 600 ওয়ার্ডের আমরা কিন্তু একটা মানে কি এক্সারসাইজ করব। তার ভিতর যদি 100-150 ওয়ার্ডও আমার মনে থাকে তাও অনেক অনেক। হ্যাঁ, এতে তোমার বানান, তারপর হচ্ছে কিভাবে ইংরেজিতে মিনিং লিখতে হয়, সেগুলো তুমি সাপোর্ট কিন্তু এখান থেকে পেয়ে যাবা। আমি কি বুঝতে পারলাম? তাই সাবমিট করব। ইনবক্সে মানে তোমার সাথে আমার যেখানে কথা হয়েছে না আলাদা আলাদা করে, ওখানে তোমরা লিখবা। হ্যাঁ, যেমন এই যে আমি এখানে যেমন গেলাম ফেসবুকে, এই যে একজনকে খুঁজছিলাম, এই যে তাসমিম। হ্যাঁ, আমি এটা তাসমিম বলে একটা ছেলে আছে, ওর থেকে দেখালাম। তো এখানে ইনবক্সে যেমন তোমাদের সাথে কথা হচ্ছে, এখানে এইভাবে করে তোমরা পাঠাবা। দেখো এই যে এরা যেমন পাঠিয়েছে, হ্যাঁ, এই যে দেখো তাদের হোমওয়ার্ক বা ক্লাস টেস্ট যেগুলো পাঠানোর বা টাকা পেমেন্ট করা বা যে কোনো ধরনের কথাবার্তা তোমাদের সাথে আমার ইনবক্সে হবে। এভাবে। আচ্ছা, এই হচ্ছে মোটামুটি আমাদের আজকের মতো ইনস্ট্রাকশন যে আমাদের পড়াশোনার আলটিমেট ব্যাপারটা কি দাঁড়াবে। তো আগামী ক্লাস থেকে আমরা শুরু করব হচ্ছে সেন্টেন্স স্ট্রাকচার থেকে আমরা শুরু করব। আর সাহিত্য পড়াটা আমরা মোটামুটি 10 দিন পরে শুরু করব। 10 দিন পর থেকে আমরা শুরু করব, মানে প্রায় 1 সপ্তাহ পরে। আমরা আগে বেসিক সেন্টেন্স স্ট্রাকচার না পড়ে গেলে আমার বোঝাতে অসুবিধা হবে তোমাদের একটা সেন্টেন্সকে। হ্যাঁ, আমরা 10 দিন পরে আগামী 1 সপ্তাহ বা 2 সপ্তাহ মিলে আমরা গ্রামারটাকে যতটুকু পারি একটু বুঝে নিব, তারপরে আলোচনা চলবে। ঠিক আছে? তারপরে দ্বিতীয় হোমওয়ার্ক বলে কিছু থাকছে না, আর ফার্স্ট হোমওয়ার্কও কিছু না। আমাদের কাজ হচ্ছে নেক্সট ক্লাস উইল বি অন বেসিক সেন্টেন্স স্ট্রাকচার। সবাই অবশ্যই নিয়মিত ক্লাসগুলো করবা, মনে থাকবে। স্যার, ওয়ার্ড ফরমেশনের ক্ষেত্রে কয়টা শব্দ লিখতে হবে? দুইটা। আচ্ছা, আমি লিখে দিয়েছি তো, 2 ওয়ার্ড ফরমেশনস। আচ্ছা, ফরমেশন অফ 2 ওয়ার্ডস তাই লিখে দিই। হ্যাঁ, ফরমেশনস অফ 2 ওয়ার্ডস, না তো ভুল বুঝতে পারো। আর 5 অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আর 5 হচ্ছে ওয়ার্ডের মিনিং। এটা আমি গ্রুপে দিয়ে দিব, তোমরা এটাকে ডেইলি হোমওয়ার্ক হিসাবে জমা দিয়ে যাবে। এই তো মোটামুটি আমাদের আলোচনা। এখন আর কারো কোনো কথা আছে? তাহলে আমাদের ক্লাস হবে কিন্তু 7টা থেকে 8:30 পর্যন্ত। ঠিক আছে? এই টাইমটুকু তোমরা অবশ্যই ফ্রি থাকার চেষ্টা করবে এবং ক্লাসে যুক্ত হবা। আর কারো কোনো সমস্যা থাকলে আগে থেকে জানিয়ে দিবা, অথবা পরবর্তী রেকর্ড ক্লাসগুলো দেখে আমাকে জানাবা যে স্যার আমি মিস করেছিলাম, তাই রেকর্ড ক্লাসটা আমি এখন আপাতত দেখে নিলাম। আচ্ছা, যদি কারো কোনো কথা থাকে। হ্যাঁ, হোমওয়ার্ক যেটা, এটা কি আমরা নিজে থেকে পড়ব? যে কোনো 5টা? হ্যাঁ, যে কোনো 5টা ওয়ার্ড, কারণ এরকম কোনো বই নাই বা ইয়া নাই, মানে তোমরা যে ওয়ার্ডেরই মুখোমুখি হবা, তোমরা পড়তে পড়তে নতুন কোনো ওয়ার্ড পেতে পারো, তাই না? ওই ওয়ার্ড অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন যেটা আমার যে ইন্টারে যে গ্রামার আছে ওখান থেকে পড়লে হবে না? ওখান থেকে পড়লে হবে, কিন্তু ওখানে বাংলা মিনিং আছে, তোমাকে ইংরেজি মিনিং লিখতে হবে। ঠিক আছে? ওখানে ইংরেজি মিনিং, এইজন্য তোমার অবশ্যই ডিকশনারি হেল্প নিতে হবে একটু। বুঝতে পারছো? ডিকশনারিতে এভাবে আছে? হ্যাঁ, ডিকশনারি হেল্প নিবা। কোন একটা ওয়ার্ডে গেলে পারো তার সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কি কি সেগুলো তুমি পাবা কিন্তু। হ্যাঁ,
যেমন আমি ধরো একটু যদি মনে করো যাই একটা ওয়ার্ড মিনিং এ যাই, হ্যাঁ, ক্যামব্রিজ ডিকশনারি, আমি সবসময় ক্যামব্রিজ ডিকশনারিটা পছন্দ করি ব্যবহার করতে। দেখো আমি একটা ওয়ার্ড মিনিং এ গেলাম, হ্যাঁ, এটা কিসে দেওয়া আছে, একটা প্রোনাউন্সিয়েশন দেওয়া আছে, আমাকে একটা ওয়ার্ড মিনিং ধরবো, হ্যাঁ, মনে করো হচ্ছে অ্যাড হেয়ার মিনিং। দেখো এই জায়গায় কিন্তু অলরেডি দিয়ে দেওয়া আছে, ঠিক আছে? তো এই যে অ্যাড হেয়ারের সাথে কি কি বসে, স্টিক টু, লেগে থাকা অর্থে, হ্যাঁ, লেগে থাকা। দেখো অ্যাড হেয়ার টু, হ্যাঁ, এরকম ভাবে দেওয়া থাকবে। তো আমি তোমাদের একটা প্রিপজিশনের শীট শেয়ার করব আগামী দিন বুঝিয়ে দেওয়ার পরে, কিন্তু তোমাদের কাজ হবে এইভাবে অনলাইনে গেলেও অনেক সময় খুঁজে পাওয়া মুশকিল। তবে তোমরা কি করতে পারো, এরকম ভাবে গুগলে সার্চ দিয়েও পেতে পারো যে গ্রুপ ভার্ব, ইম্পর্টেন্ট গ্রুপ ভার্বস, হ্যাঁ, ইম্পর্টেন্ট গ্রুপ ভার্বস উইথ মিনিং। তাকে এইভাবে সার্চ দিলেও তোমরা কিন্তু শীট পেয়ে যাবে। তবে ক্যারি আউট মানে কি, টু কমপ্লিট অর পারফর্ম আ টাস্ক অর অ্যাকশন। ক্যাচ অন মানে কি, টু আন্ডারস্ট্যান্ড অর গ্রাস্প সামথিং ইউজুয়ালি কুইকলি। চেক অফ মানে কি, দেখো এখানে 60টা পর্যন্ত দেওয়া আছে, মানে 210টা দেওয়া আছে, তাই না? এরকম করে যদি তুমি গুগলে সার্চ দিও, যদি তুমি একটা ওয়ার্ডের এই যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন মিনিং গুলো খুঁজতে থাকো, প্রচুর পেয়ে যাবে। তোমাদের হাতে এখন এলিমেন্টের অভাব নাই, ঠিক আছে? সে ডিকশনারি হোক, গুগলে সার্চ দিয়ে হোক, আমার কাজ হলো তোমাকে দিয়ে পড়ায় নেওয়া। এগুলো সবই আছে, গুগলে আছে, বইয়ে আছে, কিন্তু তোমার তো আর জানা নেই, তাই না? তাই আমার কাজ হলো তোমাকে জানানো, তোমাকে কাজগুলো করায় নেওয়া, এটা হলো আমার কাজ, ঠিক আছে? আচ্ছা, তো ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। তো আশা করি সকলে পরবর্তী ক্লাসে আবার যুক্ত হবা। পরবর্তী ক্লাস কবে আছে আবার বলো তো আমাদের? রবিবারে, হ্যাঁ, রবিবারে পরবর্তী ক্লাস হবে। কাল থেকেই কিন্তু আমি তোমাদের ডেইলি হোমওয়ার্ক চাই ইনবক্সে। ভুল হোক প্রথম দিকে আমি বুঝিয়ে দিব যে তুমি এটাকে এইভাবে করো, হ্যাঁ, ভুল হোক সঠিক হোক তোমরা দিতে থাকো। 2-1 সপ্তাহের মধ্যেই দেখবা যে তুমি লাইনে উঠে পড়ছো, ভয় পাওয়ার কোনো কারণ নেই। কালকে থেকে হোমওয়ার্কটা দিতে হবে স্যার? হ্যাঁ, কালকে থেকে, মানে এটা আমার ক্লাস থাকুক আর না থাকুক, প্রতিদিনের কাজ এটা, প্রতিদিনের। ও, এটা নিজে থেকে করে দিতে হবে? নিজে থেকে দিতে হবে, মানে 365 দিন, মানে 365 দিন। যদি একদিন কোনোভাবে মিস করে গেল, তাহলে 2 দিনের কাজ তুমি একবারে জমা দিবা আমাকে, ঠিক আছে? জি স্যার। হ্যাঁ, এরকম আর কি, দিয়ে ডেট উল্লেখ করে দিবা যে এই ডেটের এটা আমি চাই। মানে তোমাদের দিয়ে আমি কাজ করে নেব, চাপটা নিতে পারতে হবে। যারা চাপ নেওয়ার তারা কিন্তু থাকবা, দেখবা যে প্রথম থেকেই। আর চাপ নিতে পারবে না, 2 দিন পরে হারিয়ে যাবা কিন্তু। আর চাপ নিলে পারে ভালো রেজাল্ট হবে, হ্যাঁ, এখানে অনেকেই ভালো রেজাল্ট করেছে। তোমাদেরকে আমি কথা বলাবো অনেক কয়েকজনের সাথে যে তারা কিভাবে করেছে, কিভাবে কি করতে হবে, হ্যাঁ, তোমাদের যারা সিনিয়র আছে, হ্যাঁ, তাদের তোমাদের দিক নির্দেশনামূলক ব্যাপারগুলো থাকবে। আচ্ছা, তো ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। তো সবাইকে ধন্যবাদ ক্লাসে থাকার জন্য। তো আশা করি পরবর্তী ক্লাসে আমি তোমাদের সবাইকে আবারও পাবো, হ্যাঁ। তো আর কারো যদি কথা থাকে বলতে পারো, না হলে এখানে শেষ করছি। আর আমি টাইমটাকে একটু মেইনটেইন করার চেষ্টা করি, তোমরা অবশ্যই 7টার মধ্যেই উপস্থিত হওয়ার চেষ্টা করবে। আসসালামু আলাইকুম স্যার, ডিকশনারির ব্যাপারটা যদি আবার বলতেন, আমি মাত্র জয়েন হলাম। আচ্ছা, তুমি এই রেকর্ড ক্লাসটা আমি দিয়ে দিব, তুমি প্রথম থেকে একটু দেখে নিও, সব বিষয়ে আলোচনা করা হয়েছে, ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা স্যার, সব বিষয়ে পুরো আলোচনা করা হয়েছে। যারা পরে যুক্ত হয়েছে তোমরা দয়া করে এই রেকর্ড ক্লাসটা আমি তোমাদের মেসেঞ্জার গ্রুপ অথবা গুগল ক্লাসরুমের ইন্টারঅ্যাক্টিভ ক্লাসে দিয়ে দিব। তোমরা ওখান থেকে রেকর্ড ক্লাসটা পরে যারা জয়েন করেছে তারা দেখে নিবা। তারপরে যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তোমরা আমাকে কল দিবা, বা পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব, হ্যাঁ। আচ্ছা, তো ঠিক আছে, সকলকে গুড নাইট, সবার জন্য শুভকামনা। ওকে, বাই।